আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি 2025 সরি এইচএসসি 2026 এবং 2027 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ক্লাসে। তোমাদের সাথে এর আগে আমার বিভীষণের প্রতি মেঘনাদ একটি কবিতা নিয়ে ক্লাস হয়েছিল। উচ্চারণ নিয়ে আমাদের দুটো ক্লাস হয়েছে। কথা ছিল যে আজকে আমরা উচ্চারণের বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো, বাট আমার মনে হলো যে না, যেহেতু উচ্চারণ নিয়ে কয়েকটা ক্লাস হয়ে গেছে, আজকে একটা কবিতা পড়বো, নেক্সট ক্লাসটাতে আমরা উচ্চারণটা একটা রিভিশন ক্লাস দিয়ে দেবো। মাঝে একটু গ্যাপ রাখতেছি, তোমাদের রিভিশনের জন্য এটা ভালো হবে। তো চলো আজকের এমন একটা কবিতা পড়বো, এই কবিতাটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, বাট আমার মনে হয় যদি গল্পে গল্পে চরিত্র বিশ্লেষণ করে পড়া হয় তাহলে এটা তোমার জন্য অনেক সহজ লাগবে। কে কোথা থেকে জয়েন করেছো একটু ঝটপট জানিয়ে দেবা কমেন্ট বক্সে। আমি শুরুতে একটা মিনিট একটু তোমাদের থেকে নেব, আমি দেখব যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং তোমাদের যে সকল জুনিয়ররা রয়েছে এইচএসসি 25-এর যদি কেউ লাইভটা দেখে থাকো, তাহলে অবশ্যই তোমার জুনিয়র এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টদের একটু মেনশন করে দিবা। আর আজকের লাইভটা শুধু আমরা সহায়ক পেজ থেকে নিচ্ছি, ইডুকাটম স্কুলের পেজ থেকে, যেহেতু অন্য একটি লাইভ হচ্ছে, আমরা শুধু সহায়ক পেজ থেকে লাইভটা চালাচ্ছি। তোমরা প্রত্যেককে যারা সিনিয়র আছো তারাও এই ক্লাসটা শেয়ার করে দিবে। করে দিয়ে কি করবা, ক্যাপশনে লিখে দিবা যে 26-27 ব্যাচের দুষ্টরা তোমরা এখানে ক্লাসটা করো, তোমরা উপকৃত হবা। ওকে, আর একটুখানি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিতে হবে। ওকে, ওয়ালাইকুম সালাম মুক্তা মাসুদা, ইটস সঙ্গী, তোমার এটা নাম? হ্যাঁ, আচ্ছা। সজীব হুসাইন, জান্নাতা শিমু, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাইয়া। সোহান আব্দুল্লাহ পটুয়াখালী থেকে দেখতেছো। আচ্ছা, ভোলা থেকে ফজলে রাব্বি, হালিমাতুস সাদিয়া, থ্যাংক ইউ। সাদিয়া হচ্ছে জুনিয়রদেরকে মেনশন করে দিয়েছে। বরিশালের জেলা ভোলা থেকে এমডি আশিকুর রহমান আছে আমাদের সাথে। আচ্ছা, সাউন্ডটা কি ক্লিয়ার? একটুখানি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিতে হবে। ওকে, সাউন্ড ক্লিয়ার, আশা করি সাউন্ড তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ। ইফতি, ওয়ালাইকুম সালাম ভাইয়া। দেখো, এই শোনো, আমাদের আগের স্টুডিওটাতে আজকে আমি অন্য একটা স্টুডিওতে ক্লাস নিচ্ছি, তো ওইখানে লাইটিংটা এমন, ক্যামেরার জন্য মনে হয় যে কি করছে, লিপস্টিক দিয়ে ক্লাস নিচ্ছে। তো তোমরা আমাকে অনেকে পচাইতা যে ভাইয়া আপনি কি মেকআপ করে ক্লাস নেন। আজকে সব ক্লিয়ার তো না, মানে এখন দেখতে পাচ্ছ তো যে এইখানে সবকিছু ক্যামেরা ট্যামেরা ঠিক আছে। আর গল্প করব না, অনেকগুলো কথা বলে ফেলছি। আমাদের তো অনেক স্টুডেন্ট ক্লাস করে। স্যার এটা কি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে 26-27-এর গ্রুপে? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে ভাই, এত রাত নিয়ে আসলে ক্লাস করা উচিত না। আমি নর্মালি পার্সোনালি বিশ্বাস করি রাত 9টার ভিতর ঘুমিয়ে যাওয়া উচিত। আমি গতকালও রাত 9টায় ঘুমাইছিলাম, আজকে হচ্ছে 11টা বেজে যাবে। তোমরা একটুখানি সাথে থাকো। বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা অনেক ভয় কাজ করতে পারে। 1 ঘন্টা আমাকে দাও, জাস্ট 1 ঘন্টা, তোমার সব ভয় আশা করি আমরা জয় করে ফেলবো। কে কোথা থেকে জয়েন করেছে এগুলো জানাতে থাকো। হ্যাঁ, যে নাইম মাদারীপুর থেকে, নুসরাত জাহান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। লালমনিরহাট থেকে রূপকথা, প্রীতম রয় হচ্ছে বরিশাল থেকে, কক্সবাজার থেকে সাজ্জাদ, গাইবান্ধা থেকে অন্তর সরকার, জান্নাতুল ফিরদাউস হচ্ছে কুড়িগ্রাম থেকে ভাইয়া। ওকে, তোমরা সবাই আচ্ছা, 100 সাউন্ড শোনা যাচ্ছে। চলো আমরা সামনে চলে যাই। একদম শুরুতে বলবো, এই কবিতাটিতে দুটো কথা মনে রাখবা। এই কবিতাটিতে দুটো কথা মনে রাখবা। একটা কথা হলো, একটুখানি আমি পেনটা ওপেন করা হয়নি রে, না কোনো সমস্যা না। আমি দেখতে পাচ্ছি যে পেনটা কেন যেন কাজ করতেছে না। হ্যাঁ, এখন করবে। বিষয় হলো, এই কবিতাটিতে দুটো কথা মনে রাখবা। ওই যে বলা আছে না যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, আমরা একটু পরেই পড়বো। এই দুটো লাইন হচ্ছে, তুমি যদি বোঝো, এই পুরো কবিতায় এই কাজটাই করা হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। এখানে মূলত কবি প্রেম এবং দ্রোহ বুঝিয়েছে, যে কবি হচ্ছে প্রেমিক, কবির হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আছে, আর হাতে রণতুর্য, যুদ্ধের অস্ত্র আছে। কবি হলো একজন যোদ্ধা, দ্রোহী, বিদ্রোহী। তো এই পুরো কবিতায় তুমি দুটো জিনিস পাবা। কবি হচ্ছে কি করতেছে, প্রচুর পরিমাণে ভাঙতেছে, সবকিছু ধ্বংস করে ফেলতেছে। একইভাবে তার ঠিক পরের লাইনে বলবে যে কবি সবকিছু গড়তেছে, নতুন ভাবে সৃষ্টি করতেছে। কেন সৃষ্টি করতেছে? পৃথিবীতে যত নির্যাতিত নিষ্পেষিত মানুষ আছে তাদের পক্ষে। এই কবিতাটা কিন্তু লেখা হয়েছে কখন বলতো?
এই কবিতাটি লেখা হয়েছে কিন্তু ব্রিটিশ পিরিয়ডে। আচ্ছা, তোমরা কি একদম ক্লাসের শুরুতে আমাকে একটু অ্যান্সার করবা যে এই কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতা নেওয়ার আগে কয়েকটি কবিতার জ্ঞান এবং অনুধাবনের পিডিএফ দেন প্লিজ। ওকে ওকে, পেয়ে যাবা। এই কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তোমরা একটু অ্যান্সার করবা। বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রত্যেককে অ্যান্সার করবা, কমেন্টে সবাই লেখো। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, যারা ক্লাসটা দেখতেছো না ভাইয়া, এইটা আমার খুব খারাপ লাগে। আচ্ছা, তোমরা যদি এই ক্লাসটিতে যেখানে লাভ লাভ দেওয়া যায়, লাভ অথবা কেয়ার রিয়াক্ট, এই রিয়াক্টটা দিলে কি তোমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যায়? মানে আমি বুঝি না, এইটা দিলে এই ক্লাসটাকে আরো অনেক মোর পিপলের কাছে ইউটিউব থেকে পাঠানো হয়। আচ্ছা, শাহরিয়ার কাব্য হচ্ছে এইচএসসি 25 ব্যাচ। এই তোমাদের না আগামীকাল পরীক্ষারে, এখন এইটা দেখতেছে কেন? এইটা হচ্ছে 26 ব্যাচের ক্লাস। আচ্ছা, অগ্নিবীণা থেকে মেধা চৌধুরী, মেধা চৌধুরী, তোমার অনেক ধন্যবাদ, কারণ তুমি হচ্ছে গ্রুপে এইচডব্লিউ গুলো সাবমিট করো। আচ্ছা, মাসুদা খাতুন, ইফতিখার ইফতি, তোমাকেও ধন্যবাদ, তুমিও দাও। ফাহিম, অগ্নিবীণা, খাইরুল, ওকে, নাদিয়া, ধন্যবাদ ধন্যবাদ। অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। আসো, অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কিন্তু এটা না, এটা হলো দ্বিতীয় কবিতা। প্রথম কবিতা কোনটা ছিল সেটাও তোমরা এখানে লিখবা। আমি আজকে কবিতাটি শুরু করে দেই। এই কবিতাটিতে জানার আগে এখানে একটা বিখ্যাত লাইন আছে যে আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব। কবি কেন পৃথিবী থেকে ক্ষত্রিয়দেরকে নিষ্ক্ষত্রিয় করতে চেয়েছেন সেটা বোঝার জন্য একটুখানি তোমাকে হিন্দু ধর্মের যে জাত প্রথাটা আছে, ঠিক আছে, জাত প্রথাটা তোমাকে জানতে হবে। এখানে তোমার জাত প্রথার ভিতরে 4 ধরনের জাত রয়েছে। কি কি জাত ভাইয়া? ব্রাহ্মণ। ব্রাহ্মণরা হলো যারা হিন্দু ধর্মের সবচেয়ে আপার ক্লাস, হ্যাঁ, অর্থাৎ যারা হচ্ছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে উপরের শ্রেণী, তারা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণরা পূজা পরিচালনা করে বা এরা হচ্ছে বিভিন্ন বড় বড় ব্যবসা করত। সবচেয়ে বড় ছিল এরা হচ্ছে ধর্মীয় কার্যক্রমগুলো মূলত এদের হাতেই ছিল, ব্রাহ্মণদের হাতে। সেকেন্ড যারা, তারা হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা কারা? যারা হচ্ছে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এই কাজগুলো পরিচালনা করে। আমি কিন্তু আজকের ক্লাস শুরু করে দিছি, প্রথম 5-7 মিনিট অনেক গল্প টল্প করছি হয়তো, এখন কিন্তু মূল ক্লাস শুরু। এখন থেকে তোমরা নোট করবা। তাহলে হিন্দু ধর্মের টোটাল 4 ধরনের কাস্ট সিস্টেম আছে। কাস্ট সিস্টেম কত ধরনের ভাইয়া? 4 ধরনের কাস্ট সিস্টেম আছে, এটা লেখো তোমরা। তাহলে প্রথম হচ্ছে ব্রাহ্মণ, তারপরে আছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা কি করে? যারা হচ্ছে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করে, বিভিন্ন এলাকায় আক্রমণ করে, নিরীহ মানুষদের গ্রেফতার করে, মানুষের জীবন ধ্বংস করে দেয়। তো এরা হচ্ছে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করত, এদের জন্য সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে যেত। এরপর আছে বৈশ্য, যারা ছোটখাটো বিজনেস করত, ছোটখাটো দোকানদারি করত। এবং আছে শূদ্র, যারা হচ্ছে তোমার মালো অর্থাৎ কবিরাজের কাজ করতো। যে বিলাসীরা আছে না, এরা মূলত শূদ্র ছিল। বিলাসী গল্পের বিলাসীর বাবা, এরা শূদ্র ছিল। এরা হচ্ছে মুচির কাজ করতো, চামারের কাজ, ডোমের কাজ করতো, এই কাজগুলো করতো শূদ্ররা। বৈশ্যরা নর্মালি কৃষি কাজ করত। হ্যাঁ, তাহলে দেখো এই যে বৈশ্য বা শূদ্র, এদের স্বাভাবিক জীবনযাপনকে নষ্ট করে দিত কারা? এই ক্ষত্রিয়রা। এই ক্ষত্রিয়রা তাদের ক্ষমতার বলে, তাদের অস্ত্রের বলে তারা এই সাধারণ মানুষদের জীবনকে অনেক অতিষ্ঠ করে তুলতো। তো এই ক্ষত্রিয়দের হাত থেকে মুক্তির জন্য কবি কি বলেছে? আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব। কারণ ক্ষত্রিয়রা যতকাল বেঁচে থাকবে ওরা যুদ্ধ বিগ্রহ করবে, ওদের যুদ্ধের বলি হয়ে নিরপরাধ মানুষকে জীবন দিতে হবে। তো সেই জন্য নিষ্ক্ষত্রিয় করতে চেয়েছে। এর পরের পেজে আসো। এর পরের পেজে এই কবিতাটিতে যেই চরিত্রটা তুমি সর্বোচ্চ পরিমাণে পাবা, অনেক বেশি পরিমাণে পাবা, সেই চরিত্রটার নাম হলো হিন্দু পুরাণ অনুসারে, ভারতীয় পুরাণ অনুসারে এর নাম হলো ভগবান শিব। তাহলে এর নাম কি? উনার নাম হলো শিব। এই শিবের যেই নামগুলো তুমি পাবা, আমি একটু নামের সাথে সাথে কাহিনীগুলো বর্ণনা করব। উনাকে বলা হয় নটরাজ। কবি বলেছে যে আমি নটরাজ। কেন নটরাজ বলেছে? ভারতীয় পুরাণ অনুসারে একটি মহাপ্রলয় হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো সেই মহাপ্রলয়ের সময় অর্থাৎ পুরো পৃথিবীকে ধ্বংস করার সময় ভগবান শিব নৃত্য করবেন, নাচবেন। এবং উনি যখন নাচবেন, এই নৃত্যের সাথে সাথে উনি নাচতে নাচতে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবেন। সেজন্য কবি বলেছেন মহাপ্রলয়ের আমি নটরাজ। পৃথিবী যখন ধ্বংস হবে
সেই ধ্বংস করব আমি নিজে, আমি নটরাজের মতো ক্ষমতাশীল হয়ে। মানে এই কবিতাটা লিখেছে ব্রিটিশদের বিরুদ্ধে। এখন উনি নিজের ক্ষমতা বুঝাতে যে আমরা বাঙালিরা কতটা দুঃসাহসী, আমরা কতটা ক্ষমতাশীল, তোমাদের মতো এই ব্রিটিশদেরকে তাড়াতে আমাদের কাছে এটা 1 মিনিটের ব্যাপার, কোনো ব্যাপারই না। মহাপ্রলয়ের সময় ভগবান শিব যেইভাবে নটরাজ হয়ে, নটরাজ কেন, এই নটরাজ অর্থাৎ এমন একজন রাজ যিনি হচ্ছে অনেক ভালো নৃত্য করতে পারে, নৃত্য করতে করতে পৃথিবীকে ধ্বংস করে দেয়, সেম ভাবে আমি কাজী নজরুল ইসলাম নৃত্য করতে করতে তোমাদের ব্রিটিশ মসনদকে আমি ধ্বংস করে দেব। বুঝতে পারছেন কেন বলা হয়েছে এই লাইনটা? কেন এই লাইনটা থেকে যদি আপনাদের অনুধাবনমূলক খর কোনো প্রশ্ন আসে, লিখতে পারবেন তো এরপর থেকে যে মহাপ্রলয়ের আমি নটরাজ, এটার ব্যাখ্যা করো, তাহলে কি লিখবেন? যে কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ মসনদ ধ্বংস করতে চেয়েছেন যেইভাবে ভগবান শিব মহাপ্রলয়ের সময় নৃত্য করতে করতে পৃথিবী ধ্বংস করেছিল। এরপরে বলেছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। আচ্ছা ভাইয়া, পিনাক পানি, এই পানি, পানি মানে হলো তোমার হাত, পানি, তুমি একটুখানি বানানটা খেয়াল করো, যদি মূর্ধন্য ন দেই, আমরা কি করি? মূর্ধন্য ন দেই। আচ্ছা তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো সবাই একটু ক্লাসটিতে থাকো, সবাই ক্লাসটি শেয়ার করো। এবং আরেকটা কথা, সবাই ক্লাসটিতে একটু রিয়াক্ট দিয়ে দাও। হ্যাঁ, এই যে এই পাশে রিয়াক্টের অপশন আছে না, লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট, ওইটা একটু দিয়ে দাও। পিনাক পানি, এই পানি মানে কি ভাইয়া? এই পানি মানে হলো হাত, আর যদি এইটা দন্তন ন দাও তাহলে হয়ে যাবে কি? জল। পিনাক কি? এই যে পিনাক হলো তীর, ওকে? তো এই পিনাক যার হাতে থাকে তাহলে তাকে বলা হয় কি? পিনাক পানি। তাহলে পিনাক হাতে থাকে কার? কে পিনাক নিয়ে যুদ্ধ করে? আমাদের ভগবান শিবের হাতে পিনাক থাকে, তো সেই জন্য ওনাকে বলা হয় পিনাক পানি, অর্থাৎ যার হাতে তীর থাকে। ওকে, ডমরু ত্রিশূলও ওনার হাতে থাকে। ওনার হাতে কি থাকে? এই যে ডমরু থাকে এবং ত্রিশূল। ভাইয়া এই যে এইটা একটা ছোট্ট ঢোলের মতো আছে না, এটাকে বলা হয় ডমরু। এবং ত্রিশূল কোনটা? এই যে 3টা মাথা দেখেছো, 3টা মাথা, এই 3 মাথাওয়ালা যে অস্ত্রটা তার নাম হলো ত্রিশূল। তাহলে কবি কি বলছে? যে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ভগবান শিব এই ত্রিশূল দিয়ে অসুরের ধ্বংস করেন, সকল অসুরকে বিনাশ করেন, সকল খারাপকে ধ্বংস করেন, হত্যা করেন, ধ্বংস করে দেন এই ত্রিশূল দিয়ে। তো কবি নজরুল বলতেছে আমি পিনাক পানির এই ডমরু ত্রিশূলের মতো ভয়ঙ্কর। এবং তারপর কি বলছে? যে আমি ধূর্যটি। ধূর্যটি কেন বলা হচ্ছে? কারণ যার চুলগুলো জটা ধরা, জটা ধরা, তাহলে কাজী নজরুল ইসলামের চুলগুলো কেমন? কাজী নজরুলের চুল না, ভগবান শিবের চুলগুলো এই যে দেখেছো, জটা ধরা চুল, জটা ধরা চুল। তো সেই জন্য বলছে যে আমি ধূর্যটি, আমি ধূর্যটি। ভগবান শিব ছিল ধূর্যটি, উনি যতটা ক্ষমতাশীল ছিল আমিও ততটা ক্ষমতাশীল তোমাদের ধ্বংস করার ক্ষেত্রে। তাহলে এই 4টি শব্দ নিয়ে যদি কোনো প্রকার কোশ্চেন হয় তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবা আশা করি। আমি একটু নেক্সট চরিত্রটাতে যাই, তোমরা একটু ঝটপট জানিয়ে দাও তোমরা বুঝতেছো কিনা, এই অংশটুকু বুঝতেছো কিনা। আমি খুব দ্রুত যাব, কবিতাটি 1 ঘন্টার ভিতর শেষ করব, প্রত্যেকটা লাইন বুঝিয়ে বুঝিয়ে শেষ করব, তোমরা চিন্তা করিও না, আমার উপর ছেড়ে দাও। আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি, তোমরা একটু দেখো। আচ্ছা আমাদের সাথে তানজিদ হোসাইন শাউন হচ্ছে এইচএসসি 25। আচ্ছা এই দুষ্ট, তোমার ফিনান্স এক্সাম। তানজিদ ভাইয়া এটা করা যাবে না, ফিনান্স ক্লাস করেন, আগামীকাল ফিনান্স ক্লাস না, এখন কেন বাংলা ক্লাস করবেন আপনি? বাংলা ক্লাস পরে করেন, আমরা অনেক মজা করব, গল্প করব, দুষ্টামি করবো, এখন না ভাইয়া। এই যে ফাতেমা এইচএসসি 25, হ্যাঁ স্নিগ্ধা ফিনান্স সাজেশন দিয়ে দেওয়া হবে। ওকে বুঝেছেন, বুঝেছেন, টাইম ওয়েস্ট করবো না, আমরা চলে যাব নেক্সট ক্লাসে। আচ্ছা তানিম তানিম তানিম, হ্যাঁ তানজিদ ঠিক আছে ভাইয়া। ওকে এরপরে দেখো, তাহলে ওই চরিত্রটা বুঝে থাকলে, আর তোমরা যে চরিত্রগুলো বোঝো, প্রত্যেকটা চরিত্রের কিছু কঠিন কঠিন বাক্য আছে, এগুলো বুঝলে তুমি অনুধাবনমূলক লিখতে পারবা। এরপরে আসো যে চরিত্রটা, সেটা হলো এই এই ভদ্রলোকের নাম হলো কি বলা হয় ওনাকে? দেবতা বিষ্ণু বলা হয় ওনাকে। এই দেবতা বিষ্ণু, দেবতা বিষ্ণু উনার হলো 4টা হাত। তো 4টা হাতে 4টা জিনিস আছে, একটু বোঝার চেষ্টা করবা। আমি শুরুতে বলছি কাজী নজরুল ইসলাম কি বলেছে? বলেছে যে
উনি প্রেম এবং দ্রোহের কবি। এই কবিতায় উনি ধ্বংস করবে, উনি গড়বেও। এই জন্য প্রত্যেকটা চরিত্রের ভিতর দুটো গুণ আছে, ভালো এবং খারাপ। এই ভগবান বিষ্ণুর হাতে কি কি আছে দেখো, ওনার হাতে আছে একটা চক্র। চক্রটা কেমন তোমরা দেখতে পাচ্ছ? চক্র দেখতে পাচ্ছ? দেখো চক্র হচ্ছে এরকম গোল, যার সাথে এরকম খাস কাটা থাকে। তো এইটা যখন কারো সাথে লাগে, এটা ঘুরাতে ঘুরাতে যায়, যখন কারো গলার সাথে লাগে সে গলাটা কেটে যায়। তাহলে চক্রটা কিসের প্রতীক? চক্র হচ্ছে ধ্বংসের প্রতীক। কিসের প্রতীক ভাইয়া? ধ্বংসের প্রতীক। এই যে মহাশঙ্খ, এই শঙ্খটা হচ্ছে শান্তির প্রতীক। এই যে শঙ্খটা শান্তির প্রতীক। আবার একটা পদ্ম আছে, পদ্ম শান্তির প্রতীক। কিন্তু গদা, এই গদাটি হচ্ছে ধ্বংসের প্রতীক। তোমরা যদি কেউ বাহুবলী মুভি দেখে থাকো, বাহুবলী মুভিতে ভাল্লাল দেব, রাজমাতা শিবগামী দেবীর যে আরেকটা ছেলে, মানে আপন ছেলে যেটা ছিল, তার নিজের উদর থেকে যেটা হয়েছে সেটা হলো ভাল্লাল দেব। ভাল্লাল দেব কিন্তু এই গদা নিয়ে যুদ্ধ করতো, তোমরা দেখেছো হয়তো। তো সেই গদাটাও ধ্বংসের প্রতীক, একটি অস্ত্র। তারপর তোমার কি এখানে রয়েছে চক্রটিও ধ্বংসের প্রতীক। কিন্তু শঙ্খটা কি? শান্তির প্রতীক। তো কাজী নজরুল ইসলাম বলেছে যে আমি চক্র, আমি মহাশঙ্খ, মানে আমি সবকিছুকে ধ্বংস করে দেই, আমি আবার সবকিছুকে গড়ি। তো এই লাইনটা থেকে যদি অনুধাবনমূলক কোশ্চেন হয় যে আমি চক্র মহাশঙ্খ, তোমরা কিন্তু এটা অনুধাবনমূলক লিখতে পারবা, কারণ তোমরা কিন্তু বুঝে গেলা যে চক্র হলো ধ্বংসের প্রতীক। কাজী নজরুল ইসলাম চেয়েছেন পৃথিবী থেকে সকল প্রকার অত্যাচারী অনাচারীদেরকে পৃথিবী থেকে ধ্বংস করবেন, এবং নির্যাতিত নিষ্পেষিতদের জন্য উনি একটি শান্তির, এই যে মহাশঙ্খ হলো শান্তির প্রতীক, উনি শান্তিময় একটি পৃথিবী প্রতিষ্ঠা করবেন। নেক্সটে আসো, আমি ধর্মরাজের দণ্ড। ধর্মরাজকে জানো? তোমরা যারা মুসলিম আছো, তোমরা আজরাইল আলাইহিস সালামের নাম শুনছো? আজরাইল আলাইহিস সালাম কি করে? জীবের প্রাণ বের করে নিয়ে যায়। তোমরা এই কাহিনীটা জানো? পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন আজরাইল আলাইহিস সালামকে তার নিজের জানও কিন্তু নিজেকেই কবজ করতে হবে। এটা খুবই কষ্টের একটা বিষয়। যাই হোক, তো হিন্দু ধর্ম অনুযায়ী যেই ভদ্রলোক হচ্ছে জীবের প্রাণ নাশ করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হলো তোমার যমরাজ। তো সেই যমরাজেরই অপর নাম কি? ধর্মরাজ। তো এই ধর্মরাজের দণ্ড, উনি হলো নরকের অধিপতি। দণ্ড মানে কি? দণ্ড মানে হলো লাঠি। এই যে উনার হাতে একটি লাঠি আছে, এই লাঠি দিয়ে, এই অস্ত্র দিয়ে উনি জীবের প্রাণ নাশ করেন, জীবকে শাস্তি প্রদান করেন। তাহলে ধর্মরাজের দণ্ড, কবি কি জন্য নিজেকে ধর্মরাজের দণ্ড বলেছেন? ধর্মরাজ হলো যমরাজ, যিনি তার এই দণ্ড দ্বারা, দণ্ড মানে লাঠি, এই লাঠি দ্বারা জীবের প্রাণ নাশ করেন, হত্যা করেন। একইভাবে আমিও এই অত্যাচারী ঔপনিবেশিক ব্রিটিশদের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেব, এই জন্য বলেছে। এরপরে আসো, এরপরে আমরা যে চরিত্রটিতে যাব সেটি হলো আশিকুর রহমান, যা বলেছো ঠিক আছে, তোমার মায়াবতী, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া খেপা দুর্বাসা। একটা মজার কাহিনী শোনাই, তোমরা অনেক অনেক ঘাত্তারা হও না? হ্যাঁ, এইরকম একজন ঘাত্তারা ঋষি ছিল, মণি ঋষি। এর নাম হলো দুর্বাসা। এত ঘাত্তারা ছিল, মানে এর যদি রাগ ওঠে, এর যদি কোনো কিছু ভালো না লাগে, বলে ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। মানে এ ধ্যান করতে করতে পূজা করতে করতে এত উচ্চ পর্যায়ে চলে গেছে যে দেব দেবতারা পর্যন্ত এর দেখে ভয় পেয়ে যেত। সে একবার কি করছে, তার স্ত্রী, মানে তার ওয়াইফ কি করছে, কোন একটা কাজ করছে, তার ভাল লাগে নাই, সে সঙ্গে সঙ্গে বলছে তুমি ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে তার স্ত্রী। খুবই করুণাদায়ক একটা বিষয়। তাহলে এটা কে ছিল? হচ্ছে দুর্বাসা। তাহলে বুঝছো কিনা দুর্বাসা কত ভয়ঙ্কর ছিল? কবি কেন বলছে যে আমি খেপা দুর্বাসা? এই দুর্বাসা যখন খেপে যেত, এর কোপানলে পরে অসংখ্য মানুষ কি হয়ে গেছে, মারা গেছে। এর কার উপর রাগ উঠলে বলতো তুমি ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। এর সম্পর্কে কিছু প্রশ্ন আসে যে খেপা দুর্বাসা কেমন ছিল? কোপন স্বভাব বিশিষ্ট ছিল, এটা সবাই লিখবা।
কোপন স্বভাব বিশিষ্ট ছিল, কোপন স্বভাব বিশিষ্ট ছিল। খেপা দুর্বাসা কেমন ছিল? কোপন স্বভাব বিশিষ্ট ছিল। খেপা দুর্বাসা কেমন ছিল? কোপন স্বভাব বিশিষ্ট ছিল। এই সাউন্ড কি কম রে? সাউন্ড কম? হ্যাঁ, সাউন্ড তো ঠিক থাকার কথা। দিয়া রশিদ, হালিমাতুস সাদিয়া। আচ্ছা, এইটা একটা মজার বিষয়, কারণ ক্লাসটা হচ্ছে 26-এর। এই যে পরশ, এইখানে 25 ব্যাচের স্টুডেন্টরা বেশি, কারণ ওরা আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট তো, এবং ওদের সাথে আমার এমন একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠছে। তোমরা 26 ব্যাচের 27 ব্যাচের তোমরা বিরক্ত হবে না, কারণ তোমাদের এই সময় আসলে তোমরাও বুঝবা। কারণ 25 ব্যাচের স্টুডেন্টদের সাথে তোমরা এই ইনফরমেশনটুকু লেখো, তোমরা এই ইনফরমেশনটুকু লেখো। আমি 30 সেকেন্ড কথা বলি। উনার মায়ের নামটা একটু লিখবে, হ্যাঁ? এই যে মহর্ষি অত্রির ওরসে তার স্ত্রী অনসূয়ার গর্ভে দুর্বাসার জন্ম হয়, এই ইনফরমেশনটুকু সবাই খাতায় লেখো। আর আমি একটু 30 সেকেন্ড বলি যে 25 ব্যাচের স্টুডেন্টরা কেন কমেন্ট করে। মানে ওরা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচ ছিল, এবং ওদের সাথে আমার একটা অন্যরকম আত্মিক সম্পর্ক গড়ে উঠছিল। ধরো এমন হয়েছে যে আমি সন্ধ্যা 7টায় শুরু করছি, 2:30টা পর্যন্ত ক্লাস করছি। তো 7 ঘন্টা ক্লাস করা, 6 ঘন্টা ক্লাস করা। তুমি তোমার কোনো বেস্ট ফ্রেন্ডের দিকেও একটানা 7 ঘন্টা চেয়ে থাকো না, 6 ঘন্টা চেয়ে থাকো না। বা কারোর সাথে এত লং টাইম 7 ঘন্টা একটানা শুধু গল্প করা, 8 ঘন্টা গল্প করা, এটা হয় না। তো 25 ব্যাচের স্টুডেন্টদের সাথে মানে আমার এমন হয়েছে যে ওই সকালবেলা তোমার হচ্ছে ভোরে 6টায় উঠে ক্যাম্পাসে আসছি, ক্লাস করছি। এইটা 8টা পর্যন্ত, 8টা থেকে ক্লাস শুরু হয়েছে, 1টা পর্যন্ত ক্লাস চলছে। 1টার দিকে ক্লাস শেষ করে গেছে বনশ্রী, ওইখানে 5টা পর্যন্ত অফলাইনে পড়াইছি। 5টা পর্যন্ত পড়িয়ে ওইখান থেকে এসে আবার ধরো যে তোমার এইখানে 7টার দিকে লাইভে ঢুকে গেছি। এই যে ভোর 6টায় উঠলাম, ওঠার পর থেকে রাত 3টা পর্যন্ত একটানা চলছে। মানে ওই 5টা পর্যন্ত অফলাইনে পড়ে সেখানে আবার 7টায় লাইভে ঢুকছি, রাত 2:30 3টা পর্যন্ত 25 ব্যাচের সাথে ক্লাস করছি। ওদের সাথে না একটা আবেগের সম্পর্ক গড়ে উঠছিল। এই জন্য ক্লাসের মাঝে মাঝে ওরা যদি এসে কমেন্ট করে, তোমরা যারা 26-27 ব্যাচের আছো তোমরা বিরক্ত হবো না। এটা তোমাদের ভাইয়াদের একটা মানে ভালোবাসার একটা সম্পর্ক, তো এটা কাটিয়ে উঠতে একটু কয়েকদিন সময় লাগবে। আমি আজকের পুরো ক্লাসে 25 ব্যাচকে নিয়ে আর কোনো কথা বলবো না, এখানেই শেষ। তোমরা তোমাদের কালকের প্রিপারেশন নাও। আগামী 40 মিনিট আমরা পুরো কবিতার চরিত্রগুলো শেষ করব। দুর্বাসা, আমি সরি, হ্যাঁ অনেক গল্প করে ফেলছি। দুর্বাসা ঋষি প্রবল ক্রোধের জন্য পরিচিত, অতিরিক্ত ক্রোধের জন্য দেবতারা পর্যন্ত তাকে ভয় পেতেন। এখানে তোমরা অলরেডি নোট করে ফেলছো। অনসূয়ার গর্ভে তার জন্ম হয়। কোপন স্বভাব বিশিষ্ট ছিল। শেষ। নেক্সটে আসো। আমি আর কমেন্ট পড়বো না, তোমরা শুধু অ্যান্সার করতে থাকো। বলরাম, বলরাম শোনো, বলরাম, হল বলরাম স্কন্ধ। হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল। হল শব্দের অর্থ কি ভাইয়া? হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল। হল শব্দের অর্থ হলো লাঙ্গল। এই বলরাম, এই ভদ্রলোক কি করতো? তিনি যুদ্ধ করতো লাঙ্গল দিয়ে। লাঙ্গল দিয়ে কিন্তু হাল চাষ করতো না, উনি যুদ্ধের ময়দানে গিয়ে এই লাঙ্গল দিয়ে মানুষকে কি করতো? কোপাকুপি করতো। তো সেই জন্য কবি বলেছে যে এই বলরামের লাঙ্গল যত ভয়ানক ছিল, যত শক্তিশালী ছিল, যত সবার ত্রাস ছিল, সবাই ভয় পেয়ে যেত বলরামের লাঙ্গল দেখে। আমি কিন্তু সেই হল বলরাম স্কন্ধ। অথবা আমাকে দেখে ভয় পেও, হেই ব্রিটিশরা, তোমরা আমাকে দেখে ভয় পেও। কারণ এই বলরাম মহাভারতে বর্ণিত অন্যতম বীর। তার প্রধান অস্ত্র ছিল হল বা লাঙ্গল। এই হল বা লাঙ্গল ব্যবহার করেই তিনি কৌরবদের প্রধান নগরী ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন। এর পরের চরিত্রে আসো। এই ছেলেটার নাম হলো অরফিয়াস। অরফিয়াস সম্পর্কে বেশ কিছু কোশ্চেন আসে, ওর বাবা মায়ের নাম আসে এবং সে কি করতো এটাও আসে। অরফিয়াস খুবই কনফিডেন্ট ছিল, এত কনফিডেন্ট যে ও সবকিছু জয় করে ফেলতেছে। ও হলো যন্ত্র সঙ্গীতে পারদর্শী ছিল, মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে খুব ভালো গাইতে পারতো, এবং এটা পুরো পৃথিবীব্যাপী প্রসিদ্ধ ছিল। তো ভাবছে যে আমি এত চমৎকার যেহেতু গাইতে পারি যন্ত্রসঙ্গীতে, আমার গার্লফ্রেন্ড মারা গেছে, আমি আমার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে তুলবো এই যন্ত্রসঙ্গীত দিয়ে। এই চেষ্টা করেছিল, বাট অল্প একটু ভুলের জন্য ব্যর্থ হয়ে যায় যন্ত্রসঙ্গীতে। তাহলে গ্রিক পুরাণের গানের দেবতা, গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো, অ্যাপোলো এবং মিউজ ক্যাল্লোপির সন্তানের নাম কি? এই অরফিয়াস। তোমরা অনেকেই বোঝো না, অনেকেই অ্যান্সার করো কি জানো? অনেকে অ্যান্সার করে যে গ্রিক পুরাণের গানের দেবতা মনে হয় অরফিয়াস। নো, গ্রিক পুরাণের গানের দেবতা কিন্তু অরফিয়াস না।
এইটা ক্লিয়ার হও সবাই। তাহলে অরফিয়াস কে ছিল ভাইয়া? গ্রিক পুরাণের গানের দেবতা ছিল সে অ্যাপোলো। অ্যাপোলো ছিল হচ্ছে গানের দেবতা। এই অ্যাপোলো এবং মিউস ক্যালোপি, এই মিউস ক্যালোপি এদের যে সন্তান, সেই সন্তানের নাম হলো অরফিয়াস। কারো কারো মতে এই অরফিয়াস হলো থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান। কারো কারো মতে উনি কার সন্তান? থ্রেসের রাজা ইগ্রাসেরও সন্তান। আচ্ছা, উনি মূলত যন্ত্র সঙ্গীতে বিখ্যাত ছিল, পুরো পৃথিবীর সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখতো। কিন্তু উনি উনার ভালোবাসার পাত্রী ইউরিদিসের মন জয় করেছিলেন, কিন্তু তার মৃত লাশকে আর জীবিত করতে ব্যর্থ হন। এরপরে আসো দ্য গ্রেট খান, নিকৃষ্ট খান, ভয়ঙ্কর খান চেঙ্গিস খান। সে যখন কোন একটা এলাকা দিয়ে যেত, সে এলাকার সবকিছু ফিনিশ করে দিয়েছে। চেঙ্গিস খান কোথায় যাচ্ছে? তোমার কাজাকিস্তানের উপর দিয়ে যাচ্ছে। নিরপরাধ সেখানকার মুসলিম বর্ণনা ধর্মাবলম্বীদের লক্ষ লক্ষ মানুষের মাথা কেটে তা দিয়ে পিরামিড বানিয়ে দিয়ে যেত। কত ভয়ঙ্কর যোদ্ধা ছিল। কোন একটা এলাকা দিয়ে যেত, পরের দিন সেই এলাকা দিয়ে শুধু মানুষের মাথা পড়ে থাকতো। তো কবি বলছে যে আমি চেঙ্গিস খানের মতো ভয়ঙ্কর। তাহলে এই চেঙ্গিস খানের এই ইনফরমেশনটুকু তোমরা একটু দেখবা, যে উনি হলো মঙ্গল জাতির একজন জাতির পিতা ছিলেন এবং সামরিক নেতা ছিলেন। ওকে, চলো আমরা কবিতা শুরু করে দেব। ওকে, আজকের মতো কবিতা শুরু করতেছি। প্রত্যেককে মূল টেক্সট বুকটা হাতের কাছে রাখবা। টেক্সট বুকটা হাতের কাছে রাখবা। টেক্সট বুকটা সবাই হাতের কাছে নিছো? মোহাম্মদ সিয়াম ভাইয়া, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক বেশি দোয়া রইল। হ্যাঁ ইয়ার অপু, ঠিক আছে। তোমরা সবাই টেক্সট বুক হাতে নিচ্ছ, কালার পেন হাতে নাও। আমি যা যা বলবো এবার তা লিখবা। এখন থেকে লেখার কাজ শুরু হচ্ছে। আসো, বলবীর বল উন্নত মমশির, এই মম শব্দটা আজকের পর থেকে তোমরা বাংলা কবিতায় বিভিন্ন জায়গায় পাবা। এই মম মানে হলো আমার। বইয়ের ভিতরেই লেখো, হ্যাঁ, কালার পেন দিয়ে লেখো অথবা পেন্সিল দিয়ে লেখো। আমি যেভাবে লিখতেছি এইভাবে লেখো। মর্ম, মম মানে আমার, শির মানে মাথা, এটা না লিখলেও চলবে, তোমরা জানো। শির নেহারি, এই নেহারি মানে কিন্তু গরুর পায়া না। নেহারি মানে কি? নেহারি মানে দেখে। তাহলে শির নেহারি, নেহারি মানে কি? দেখে, এটা লেখো। নেহারি অর্থ দেখে। শির নেহারি আমারই, তাহলে আমার মাথা দেখে নত শির ওই শিখর হিমাদ্রির। তাহলে হিমাদ্রিটা বলতে হচ্ছে তোমার হিমালয় পর্বতকে বোঝাচ্ছে। হিমাদ্রি মানে কি ভাইয়া? হিমালয় পর্বতকে বুঝাচ্ছে। এরপরে আসো, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। তাহলে দুর্দম মানে কি? যাকে দমন করা যায় না। আমি দুর্বিনীত, আমাকে মাথা নত করানো যাবে না। নৃশংস, আমি ভয়ঙ্কর। সকল প্রকার অসুরদের জন্য, খারাপদের জন্য আমি ভয়ঙ্কর। আমি তাদের কাছে কখনোই মাথা নত করি না। মহাপ্রলয়ের আমি নটরাজ। এই ব্যাখ্যা অলরেডি তোমরা জানো, ক্লাস শুরুর আগেই তোমাদের শিখাইয়া দিছি। মহাপ্রলয় মানে কি? পৃথিবী ধ্বংসের আগে একটি মহাপ্রলয় হবে, এবং সেই মহাপ্রলয় মানে পৃথিবী যে ধ্বংস হবে এটাই মহাপ্রলয়। সেই মহাপ্রলয়ের নটরাজ কেন? কারণ তিনি নৃত্য করতেন। কে? ভগবান শিব। তিনি নাচতে নাচতে পুরো পৃথিবীর সবকিছু ধ্বংস করে দিত। এজন্য কি বলা হয়? মহাপ্রলয়ের আমি নটরাজ। আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোন কেন বলতেছে, ধ্বংস কেন বলতেছে? কারণ কবি এখানে তার শক্তিমত্তাকে বুঝাচ্ছেন, যে সকল খারাপদের ধ্বংস করার ক্ষেত্রে আমি সাইক্লোনের মতো ক্ষমতাশীল হব, আমি ধ্বংস হয়ে যাব। মানে আমি ধ্বংসের রূপ হয়ে আসবো, আমি ধ্বংস হব না, মানে আমি তাদের কাছে ধ্বংস হিসেবে আবির্ভাব হব। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। তাহলে আমি মহাভয় রূপে তাদের কাছে আসব, এবং আমি অভিশাপ পৃথ্বীর, আমি পৃথ্বীর অভিশাপ রূপে তাদের কাছে আগমন করব। এরপরে আসো, আমি দুর্বার। তাহলে দুর্বার মানে আমি হয়ে আসব তাদের কাছে দুর্বার হয়ে আসব, যাকে কোনোভাবে থামানো যাবে না। আমি ভেঙে করি সব চুরমার। ওকে, আমি কিন্তু তোমাদের বলেছি যে এই পুরো কবিতায় একটা লাইন মনে রাখবা, আমি এক হাতে বাঁকা বাঁশের বাঁশের আর হাতে রণতুচ্ছ। মানে কবি ধ্বংস করে, আবার কবি গায়।
কবি প্রেম করে আবার কবি ধ্বংস করে। এখানে কিন্তু ধ্বংস করতেছে, একটু পরে কবি দেখবা গড়া শুরু করবে। আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এবার শোনো, টর্পেডো কি? টর্পেডো, আমি টর্পেডো। তোমরা সাবমেরিন চেনো না ভাইয়া? যেটা হচ্ছে পানির নিচে থেকে, সমুদ্রের পানির নিচে থেকে যুদ্ধ করে, উপর দিকে অস্ত্র ছড়ে। তাহলে ডুবো জাহাজ, টর্পেডো কি ভাইয়া? ডুবো জাহাজ। তাহলে যে ডুবো জাহাজ থেকে অস্ত্র গোলা বারুদ ছড়ে, তাহলে আমি ডুবো জাহাজের মতো ভয়ঙ্কর। তখনকার সময় পৃথিবীব্যাপী এটা একটা ভয়ের রূপ ছিল যে সমুদ্রের পানির নিচে ডুবে ডুবে সেখান থেকে অস্ত্র ছড়ে। তাহলে আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ভীম শব্দটা এই কবিতায় দুইবার আসছে, দুটো অর্থে আসছে। এইখানে ভীম আসছে ভয়ঙ্কর, এখানে ভীম আসছে কি অর্থে? ভয়ঙ্কর বা ভীষণ অর্থে। তাহলে কি বলছে? আমি ভীম ভাসমান মাইন। তাহলে আমি ভয়ঙ্কর ভাসমান মাইন। অর্থাৎ মাইন কি? মাইন বোঝো কিনা তোমরা? ল্যান্ড মাইন দেখো না বিভিন্ন মুভিতে, মানে মাটির ভিতরে রেখে দেয়, যেটার উপর তোমার পা পড়ার সাথে সাথে ওটা ধ্বংস হয়ে যায়, একদম ব্লাস্ট হয়ে যায়। তো তখনকার যুগে যারা নদী পথে যুদ্ধ করত, তাদের জন্য একটা এটা ভয়ের কারণ ছিল, কারণ কোথায় সমুদ্রের ভিতরে ওরা মাইন রেখে দিচ্ছে, আমার জাহাজ যেই সেখান দিয়ে যাবে সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যাবে। তো আমি কিন্তু সেই ভয়ঙ্কর ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, এই ধৈর্যটি কেন বলেছে? ধৈর্যটি কেন বলেছে আপনারা বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে দুর্বার, দুর্বার অর্থে একজন জিজ্ঞেস করছে, আমি বলি নাই, তার আগে একজন বলে দিছে অলরেডি যে নিবারণ করা যায় না এমন, রাইট? এটা সবচেয়ে সুন্দর হয়। টর্পেডোকে টর্নেডো ভাবছি, সাদিয়া রে, এই তুমি এটা ভাবিও না ভাইয়া, এখানে এটা নাই। টর্পেডো ডুবোজাহাজ। এরপরে দেখো, আমি ধৈর্যটি, আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। আসো, ধৈর্যটি মানে যেন কি ভাইয়া? আমি ধৈর্যটি, আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর। এখানে এই যে বলেছে আমি ধৈর্যটি, মানে যার চুল জটা ধরা, তাহলে ধৈর্যটি মানে কি হবে? শিব হবে, শিব। এখানে তোমরা সবাই শিব লিখে রাখো। তারপরে আমি আরো বলছি এখানে, এর আগের পেজে বললাম না, এখানেই বললাম যে মহাপ্রলয়ের আমি নটরাজ, ওইখানেও শিব লিখে রাখবা। তারপরে এলো কেশে ঝড় অকাল বৈশাখী, তাহলে কেমন ঝড়? কবি কেমন ঝড়? কবি এলো কেশে ঝড়, এলো কেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী। দেখো, কবি নিজেও বিদ্রোহী, কবি বলছে আমি বিদ্রোহী, আবার আমার বাবা মাও বিদ্রোহী ছিল। কেমন? আমি বিদ্রোহী, বিদ্রোহী সুত, সুত মানে হলো সন্তান, সুত মানে কি? ছেলে, সুত মানে সন্তান। তাহলে আমি বিদ্রোহী সুত, আমি বিদ্রোহী সুত, আমি নিজেও বিদ্রোহী, আমি বিদ্রোহীর সন্তান, আমার বাবাও বিদ্রোহী ছিল। তাহলে সুত মানে কি? সন্তান। তাহলে আমি বিদ্রোহী, বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর। এরপরে আসো, বলবীর চির উন্নত মমশির, মম মানে আমার, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। একটু বোঝার চেষ্টা করবা, কবি বলছে আমি সৃষ্টি আবার আমি ধ্বংস, মানে উনি গড়ে আবার উনি ধ্বংস করে দেয়। গড়ে কাদের জন্য? যত পৃথিবীতে যত নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত মানুষ আছে তাদের জন্য উনি সৃষ্টি। ঠিক সাথে সাথে কি বলতেছে? আমি ধ্বংস। যত নির্যাতনকারী আছে, যত অপরাধী আছে, ঔপনিবেশিক এই শাসক গোষ্ঠী আছে, তাদের জন্য কবি ধ্বংস। কবি বলছে আমি লোকালয়, আবার বলছে আমি শ্মশান। লোকালয় কেন বলছে যে আমি লোকালয়? লোকালয়টা কেমন? সবুজ শ্যামল সুন্দর, যেখানে আমরা বসবাস করি, আমরা সুখে শান্তিতে আমাদের জীবন যাপন করি। ঠিক তারপরে বলছে আমি শ্মশান। আচ্ছা, লোকালয়ের পরে শ্মশান কেন বলছে?
লোকালয় হলো সৃষ্টি, লোকালয় হলো সুন্দর সবুজ, আর শ্মশান হলো ধ্বংস, শ্মশান হলো পড়ে সবকিছুকে বিনাশ করে দেয়। তাহলে কবি নির্যাতিত নিষ্পেষীদের জন্য লোকালয়, আবার কবি নির্যাতনকারীদের জন্য শ্মশান। আমি আবাসন, আমি নিশা আবাসন। আবাসন কি ভাইয়া? সেম ভাবে সৃষ্টির জন্য আবাসন, এবং যারা নির্যাতনকারী তাদের জন্য নিশা আবাসন। তাহলে আবাসন কি? আবাসন হচ্ছে যেখানে মানুষজন থাকে, আমাদের আবাসন এটা অনেক সুন্দর সবুজ শ্যামল শান্তিময়। কিন্তু নিশা আবাসন, নিশা শব্দের অর্থ আমরা কি বুঝি? অন্ধকার, রাত, সবকিছু শেষ হয়ে আসা, এমনটা বুঝি না? আমি আবাসন, আমি নিশা আবাসন। আচ্ছা, এরপরে আমি ইন্দ্রাণী সুত। এইখান থেকে কোশ্চেন হবে। ইন্দ্রাণী সুত, এখানে তিনটা তথ্য লাগবে। প্রথমত, ইন্দ্রর স্ত্রীকে বলা হয় ইন্দ্রাণী। ইন্দ্রের স্ত্রীকে কি বলা হয়? ইন্দ্রাণী। এই ইন্দ্রাণীর একটা নাম আছে, এটা তোমরা কেউ জানলে কমেন্ট বক্সে লেখো। এবং ইন্দ্রাণী সুত অর্থাৎ ইন্দ্রের স্ত্রীর একটা ছেলে ছিল, যার নাম কি? তার নাম হলো, আমি লিখে দেই, তার নাম হলো জয়ন্ত। তাহলে ইন্দ্রাণী সুতটা মূলত কে? জয়ন্ত। ইন্দ্রাণী সুতটা কে? জয়ন্ত। তাহলে ভগবান ইন্দ্র, ভগবান ইন্দ্র তার স্ত্রীর নাম হলো ইন্দ্রাণী। ভগবান ইন্দ্রর স্ত্রীর নাম কি? ইন্দ্রাণী। আর সেই ইন্দ্রাণীর যে ছেলে ছিল তার নাম কি? ইন্দ্রাণী সুত বা জয়ন্ত। জয়ন্ত। তার হাতে ছিল চাঁদ এবং ভালে ছিল সূর্য। হাতে ছিল চাঁদ, ভালে ছিল সূর্য। তোমরা কি কেউ বলবা ভাল শব্দের অর্থ কি? এই শোনো, এই লাইনটাকে না, এই এখানে কি আবাসন আছে? শোনো শোনো শোনো, এটাকে হচ্ছে অবসান। অবসান, আচ্ছা আচ্ছা, বইয়ে অবসান লেখা। শোনো শোনো, এটাকে যদি আমরা অবসান হিসাবেও ধরি, আমি এইখানে আবাসন পেয়েছি, আবাসনের মতো বললাম, অবসান হিসাবে ধরলেও দেখো অবসান কি? একটা কিন্তু আরেকটার বিপরীত, তাই না? একটাতে হচ্ছে অবসান, আর একটাতে কি? নিশা অবসান, অর্থাৎ শেষ হয়ে যাওয়া। আর একটাতে হচ্ছে এই অবসানটাও শেষ হয়ে যাওয়া। আচ্ছা, এরপরে একটু তোমরা দেখো, এইখানে যেটা বলতেছে জয়ন্ত হবে। জয়ন্ত তোমরা লিখেছ ভাল, মানে আমি জানতে চেয়েছি জয়ন্ত এতটা ক্ষমতাশীল ছিল যে জয়ন্তর সুত, এই যে ইন্দ্রাণী সুত অর্থ জয়ন্ত, যার হাতে থাকে চাঁদ, এবং ভাল মানে হচ্ছে কপাল, কপালে কি আছে? সূর্য। তাহলে জয়ন্ত কতটা ক্ষমতাশীল? কতটা ক্ষমতাশীল হলে জয়ন্ত, যার হাতে আছে চাঁদ এবং কপালে আছে সূর্য, আমি কিন্তু জয়ন্তর মতো ক্ষমতাশীল। তোমরা এটা কাদেরকে বলতেছে? ব্রিটিশদের বলতেছে যে আমি জয়ন্তর মতো ক্ষমতাশীল, যে জয়ন্ত তার হাতে চাঁদকে রাখতো এবং তার কপালে সূর্যকে রাখতো। আমি লাইনটার ব্যাখ্যা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে সাদিয়া ইসলাম সারা, থ্যাংক ইউ ভাইয়া। সারা লিখেছে যে ইন্দ্রাণীর অন্য নাম হলো সচি। ঠিক আছে, এটা হলো ইন্দ্রের স্ত্রী। হ্যাঁ, এই লাইনটার ব্যাখ্যা দিচ্ছি। লাইনটার ব্যাখ্যা দিলাম যে এটা ভাল কি হবে? আচ্ছা, তাহলে ভাইয়া কি বললাম? যে ইন্দ্রের স্ত্রী, যে ইন্দ্রাণী, ইন্দ্রাণীর সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। হাতে চাঁদ, ভালে সূর্য। এই দেখো, আমি নিজেই না কনফিউজড হয়ে যাই। আমি এর আগের ক্লাসে, আমার যতদূর মনে পড়ে, আমি কোন একটা ক্লাসে মনে হয় হচ্ছে কাঁধ বললাম, পরে স্টুডেন্টরা বলতেছে না ভাইয়া এইটা হচ্ছে কি হবে? এটা কপালই হবে রে, এটাকে তোমরা কাঁধ বলিও না। আমি নিজেই কোন একটা ক্লাসে এটা কাঁধ বলেছিলাম, এটা আমার ভুল ছিল। আমি আজকের ক্লাসে এটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যদি কেউ আমার আগের ক্লাস দেখে থাকো, সেখানে আমি কাঁধ বলছিলাম। ভাল বলতে মূলত এটা কপালকেই বোঝানো হয়। তাহলে এখানে জয়ন্তর ক্ষমতাকে বোঝাচ্ছে, মানে সচির যে ছেলে, আমি তার মতো ক্ষমতাশীল যে তার হাতে চাঁদ রাখতো এবং ভালে সূর্য রাখতো। এরপরে আসো, মম, মানে আমি,
আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরে আর হাতের রণতুল্য। বাবা, এই পুরো কবিতার কোনো লাইনের ব্যাখ্যা বোঝার দরকার নাই। অবশ্যই বুঝতে হবে, মানে তুমি বোঝো নাই, জাস্ট একটা লাইনের ব্যাখ্যা বুঝলে তুমি পুরো কবিতা বুঝবা। এবং পুরো কবিতা থেকে সৃজনশীল কোশ্চেন হলে এই লাইনটা থেকে আসে, এই লাইনটা থেকে এমসিকিউ আসবে। এমসিকিউ আসলে কি অ্যান্সার আসবে? তুমি লিখবে এখানে প্রেম এবং দ্রোহ বুঝিয়েছে। কি বুঝিয়েছে? প্রেম এবং দ্রোহ, প্রেম ও দ্রোহ, প্রেম ও দ্রোহ। এই কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। এখন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো বোর্ড নাই যেই বোর্ডে এই লাইনটা থেকে প্রশ্ন হয়নি। এমন কোনো ইউনিভার্সিটি নাই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই লাইনটা থেকে প্রশ্ন হয়নি। ঢাকা ইউনিভার্সিটিতে একাধিকবার আসছে, খ ইউনিটে, ঘ ইউনিটে, সি ইউনিটেও আসছে, যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরে আর হাতে রণতুল্য। এখানে কি বুঝিয়েছে? এখানে বুঝিয়েছে প্রেম ও দ্রোহ, প্রেম এবং দ্রোহ বুঝিয়েছে। তারপরে এটা শুধু এমসিকিউ না, এটা তোমার সিকিউ এর খতে আসতে পারে, জ্ঞানমূলক, অনুধাবনমূলকে। এটার ব্যাখ্যা করো। তখন তুমি বলবা যে কবি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, বাঁকা বাঁশের বাঁশুরি বলতে কবির এখানে প্রেমের ভাবকে বুঝিয়েছে, যে কবি প্রেমিক, কবি দয়ালু। আর হাতে রণতুর্য অর্থাৎ কবির হাতে যুদ্ধ অস্ত্র ধরা, কবির ধ্বংসাত্মক রূপ বুঝিয়েছে। বুঝছো কিনা? এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে পড়াবো, অবশ্যই আমি তোমাদেরকে পড়াবো, জাস্ট বলে দিলাম। এরপরে আসো, আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন কারা? বেদুইন অর্থ হচ্ছে, তোমরা লেখো যে আরব যাযাবর জাতি, আরব যাযাবর জাতি। এখানে তোমরা ছোট্ট করে লেখো আরব যাযাবর জাতি। যাদের প্রধান কাজ কি বলতো? আরব যাযাবর। আচ্ছা, যারা হচ্ছে লুটতরাজ করে, মরুভূমিতে লুটতরাজ করে জীবন যাপন করে, মরুভূমিতে লুটতরাজ করে জীবন যাপন করে, তারা হচ্ছে কি আরব যাযাবর জাতি, তাদেরকে বেদুইন বলা হয়। এরপরে চেঙ্গিস, চেঙ্গিস সম্পর্কে আমরা অলরেডি দেখে ফেলছি, সে হচ্ছে মঙ্গলদের জাতির পিতা, ভয়ঙ্কর একটি মানুষ, প্রচুর ধ্বংসাত্মক কাজকর্ম করেছে পৃথিবীতে। এরপরে বলছে আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্নিশ। এইটা নিয়ে না মানে অনেকের মধ্যে ভাই এটা তো শিরক হয়, কারণ আপনি যদি মুসলিম হন আপনাকে তো আল্লাহকে কর্নিশ করতে হবে, সিজদা দিতে হবে, কিন্তু কবি বলতেছে আমি আপনারে ছাড়া কাহারে করি না কর্নিশ। এখন অনেক সময় কোশ্চেন হয় এমন পরীক্ষার খাতায় যে কবি কাকে কর্নিশ করে, ওখানে যদি আল্লাহ অপশনে থাকে, ভগবান অপশনে থাকে, রাষ্ট্র ক্ষমতা বা সরকার অপশনে থাকে, আর একটা অপশনে থাকলো নিজেকে, রাইট অ্যান্সার হবে নিজেকে। কবি শুধু তার নিজেকে কর্নিশ করে। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। এই যে ওঙ্কার, ওঙ্কার ধ্বনিটা আছে না, ওম, এটা হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে একটি ওম ধ্বনি আসে। তো কবি বলছে যে আমি বজ্র, এটা তো বজ্রধারা তো হচ্ছে ভয়ঙ্কর, যে বজ্রপাতটা হয় এটা তো আমরা বুঝতেছি, তাই না? বৃষ্টির সময় যে বজ্র হয় এটা কিন্তু ধ্বংসাত্মক, কোথাও বজ্র পড়লে সেখানে সবকিছু ধ্বংস হয়ে যায়। তো কবি বলছে ব্রিটিশদের জন্য আমি বজ্র রূপে আসব। আমি ঈশান বিশানে ওঙ্কার, অর্থাৎ এই উত্তর পূর্ব দিক থেকে যে ওম ধ্বনিটা আসে আমি সেরকম। আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। এই জায়গাটাতে আমি একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। সেটা হলো এই যে কবি বলছে, কাজী নজরুল ইসলাম অনেক পড়াশোনা করত, সকল কবি লেখকরাই পড়াশোনা করত, কেউই পড়াশোনা ছাড়া নন। মানে কি ভয়ঙ্কর লেভেলে পড়াশোনা করতে তোমরা কল্পনা করতে পারবে না। হিন্দু কলেজ থেকে যখন মাইকেল মধুসূদন দত্তরে বের করে দিল, তারপরে উনি বিশপ কলেজে যাওয়ার পরে উনি 2 বছরে 14টা ভাষা শিখেছিল, 14টা ভাষা একদম ফ্লুয়েন্টলি বলতে পারতো, লিখতে পারতো, রিডিং পড়তে পারতো। আমরা তো কি করি, আমরা জাস্ট ওই টুকটাক কিছু হিন্দি মুভি শুনে শুনে আমাদের লিসনিংটা হয়েছে, বাট স্পিকিংটাও মোটামুটি হয়েছে, তবে আমাদের কিন্তু রাইটিং বা রিডিং খুব একটা ভালো হয়নি। আমরা যারা মুভি দেখে ভাষা শিখি, বাট তারা কিরকম মেধাবী ছিল। কাজী নজরুল ইসলামের তুমি শুধু দেখো, উনি ভারতীয় পুরাণ, গ্রিক পুরাণ, তারপরে ইসলামের কোরআন হাদিস, এগুলো সম্পর্কে কত গভীর জ্ঞান ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে এসেছে না, যে বিসমিল্লাহির রহমানির রহিম ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত, যে ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে,
সামাউ ফাতরত, আকাশগুলো কি করবে? খসে খসে পড়বে, উড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিব এবং তাসারত, কাওয়াকিব মানে হচ্ছে তোমার তারকারাজি, এ খসে পড়তে থাকবে। যখন আকাশ ধ্বংস হয়ে যাবে তখন কাওয়াকিব গুলো খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে ফাটিয়ে তোলা হবে। ওয়াইদাল কুবুরু বসিরাত, কবরগুলোকে খুলে দেওয়া হবে, মানুষজন সব বের হয়ে আসবে। এই যে ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, কাজী নজরুল ইসলাম কিন্তু এগুলোকে রিসার্চ করছে, যে আমি ইসরাফিল যখন ফুৎকার দিবে ঠিক সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলো ঘটতে থাকবে পৃথিবীব্যাপী। তো কাজী নজরুল ইসলাম বলতেছে যে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের সাথে সাথে পৃথিবীব্যাপী এই যে ঘটনাগুলো ঘটবে, আমি কাজী নজরুল যদি ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু ব্রিটিশদেরও সেম ঘটনা ঘটতে থাকবে। এটা এখানে বুঝিয়েছে। ভয়ঙ্কর একটা রূপ এই ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। তাহলে ইসরাফিল কে ছিলেন? ইসরাফিল আলাইহিস সালাম হলো একজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। এরপরে আসো, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। আচ্ছা ভাইয়া, এই পিনাক পানিটা কি? পিনাক পানিটা কি ভাইয়া? সাউন্ড কম, এই আসলেই কি সাউন্ড কম? সবাই একটু বলো তো। ভাইয়া এটা শিরকে ভরা, ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা তো শেখার জন্য দেখতেছি, আমরা তো আর এটার উপর আমল করতেছি না, তাই না? এটা আমাদের পরীক্ষা অ্যান্সার করতে হবে, একজন বীরের বীরত্ব গাথা আমাদের পড়তে হচ্ছে। এটা তোমার শিরক ওইভাবে হবে না ইনশাল্লাহ, তুমি তো আর এটার উপর আমল করতেছো না, নিজে বিশ্বাস করতেছো না। এরপরে দেখো, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, এটা অলরেডি আমি তোমাদের পড়িয়ে ফেলছি। পিনাক পানি হচ্ছে ভগবান শিব, ডমরু ত্রিশূল তার অস্ত্র, ধর্মরাজ হলো যমরাজ এবং তার দণ্ড, যা দ্বারা তিনি প্রাণের জীবন নাশ করে। আমি চক্র মহাশঙ্খ, এই চক্র এবং মহাশঙ্খ হলো ভগবান বিষ্ণু তার অস্ত্র। আমি প্রণব নাদ প্রচন্ড। আচ্ছা, নাদ বলা হয় কাকে জানো তোমরা? নাদ হলো হাতির ধ্বনিকে বলা হয়। হালুম যেরকম বাঘের ধ্বনি, সিংহের ধ্বনিকে বলা হয়। তারপরে প্রত্যেকটার আলাদা আলাদা ডাক আছে না প্রত্যেকটা প্রাণীর? যেমন বুক বুক কে করে, তোমার কুকুর করে, বিড়াল ম্যাও করে, সেরকম এই নাদ হলো হাতির আওয়াজ। তো প্রণব নাদ প্রচন্ড, কবি বলছে যে তার ক্ষমতাশীলতা এখানে বোঝাচ্ছে যে কতটা ভয়ঙ্কর তার আওয়াজ। আমি খ্যাপা দুর্বাসা, দুর্বাসাকে নিয়ে অলরেডি পড়েছি। দুর্বাসা একজন কোপন স্বভাব বিশিষ্ট ঋষি ছিলেন, কোপন স্বভাব বিশিষ্ট ঋষি ছিলেন। মহর্ষি অত্রির অনুসূয়ার গর্ভে তার জন্ম হয়। অনুসূয়ার গর্ভে তার জন্ম হয়, এটা আমরা অলরেডি পড়েই ফেলছি, আবার একটু দেখায় দেই। এই ইনফরমেশনটা তোমরা একটু লিখবা সবাই অবশ্যই, যে ওর জন্ম হয় কোথায়? মহর্ষি অত্রির ঔরসে, তার স্ত্রী অনুসূয়ার গর্ভে এর জন্ম হয়। কারণ এইটা পরীক্ষায় আসে যে দুর্বাসা পিতার নাম, বা মানে দুর্বাসার পিতামাতা কে ছিল, এটা পরীক্ষায় আসে। তো তাহলে কি হবে? মহর্ষি অত্রির ঔরসে তার স্ত্রী অনুসূয়ার গর্ভে দুর্বাসার জন্ম হয়। এরপরে আসো, তুমি কি চলে যাচ্ছ নাকি? এরপরে আসো, আমি এগুলো পড়ে ফেলছি। হ্যাঁ, আমি এই যে বিশ্বামিত্র শিষ্য, অর্থাৎ বিশ্বামিত্র কিন্তু একজন ভয়ঙ্কর একজন যোদ্ধা ছিলেন। আমি বিশ্বামিত্রের শিষ্য, কবি বলছে। আমি দাবানল দাহ, আমি দাহন করবে বিশ্ব। তোমরা দাবানল চেনো তো? আগ্নেয়গিরি দেখো না ভাইয়া? এই আগ্নেয়গিরি যতটা ভয়ঙ্কর, মাটি ফেটে নিচ থেকে বের হয় দাবানল, বের সব পুরো সারখার করে ফেলে। আমি দাবানলের মতো এসে সব কিছুকে, পুরো পৃথিবীকে দাহন করে ফেলবো, পুরো বিশ্বকে দাহন করে ফেলবো। ওমি দুষ্ট, ওমি লিখছে কি জানো? ওই বলছে ভাই এটা বুক বুক করে না, কুকুর হলো ভৌ ভৌ করে। তুমি শুনছো রে? হ্যাঁ, আচ্ছা, ইয়ারফোন ব্যবহার করলে ঠিক হবে, ঠিক আছে। তাহলে কোপন স্বভাব বিশিষ্ট হবে।
আচ্ছা এই শোনো, তোমরা না এই যে এইটা নিয়ে দেখি কথা বলতেছো যে ভাইয়া এখানে কি আম, কি হবে, এখানে পৃথ্বীর মানে কি পৃথিবী হবে, নাকি পৃথ্বীর নামক তো একজন ব্যক্তিও ছিল, তাই না? হ্যাঁ, পৃথ্বীর নামক একজন ব্যক্তিও ছিল, পৃথিবীও হয়, আমরা দুটোর যে কোনো একটা ধরলেই হবে, কোনো সমস্যা নেই। আমি উন্মন মন উদাসীর, এই দেখো এখন থেকে কবির প্রেমিক রূপটা প্রকাশ পাবে। কবির প্রেমিক রূপটা প্রকাশ পাচ্ছে। কবি কি বলতেছে? আমি উন্মন মন উদাসীর, মানে কবি তার প্রিয়জনকে হারিয়ে এমন উদাসীন হয়ে গেছে, সে কিছুই দেখে না, ওই যে তাহারেই পড়ে মনে কবিতার মতো, এখনো দেখনি তুমি। কবি কি বলে? কবি বলে দক্ষিণা দুয়ার গেছে খুলি। মানে সে কিচ্ছু জানে না, বসন্ত যে এসেছে তার কোনো খেয়ালই নাই। তো আমাদের কাজী নজরুল প্রেমিক, সে সকল প্রকার নির্যাতিত নিষ্পেষিতদেরকে এতটাই ফিল করে, এতটাই ফিল করে, তিনি উন্মন মন উদাসীর তিনি কি বলছে যে আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, অর্থাৎ একজন বিধবা তার বুকের যে ক্রন্দন শ্বাস, তার যে দুঃখ কষ্ট বুকের ভিতরে, তার যে ক্রন্দন, তার যে কান্নার যে ভিতরে যে একটি শ্বাস ভিতর থেকে যেটা আসে, আমাদের জীবন বেঁচে আছে তাই অনেক, এই যে এটা একটা ক্রন্দন শ্বাস, হ্যাঁ মানে কান্না করে যে ভিতর থেকে শ্বাস আসে। তো কবি সেটাকেও ফিল করে। কবি বলতেছে যে আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাসকে অনুভব করি, আমি হাহুতাশ হুতাশির, যত নির্যাতিত নিষ্পেষিত যে যত হাহুতাশ করা আমি সেটাকেও ফিল করি। আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চির গৃহহারা যত পথিকের। তাহলে এই যে পথিকরা আছে গৃহহারা, তাদের যে বঞ্চিত ব্যথা কবি সেটাকে অনুভব করে। আমি অবমানিতের মরম বেদনা, অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। তাহলে এই যে যত অবমানিত আছে তাদের যে মরম বেদনা আছে কবি সেটাকেও ফিল করে, তাদের বিষ জ্বালা, তাদের দুঃখ কষ্ট প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। কবির বুকে এগুলো আঘাত হানে। কবি এই অবমানিতদেরকে নিয়ে চিন্তা করেন এবং তাদেরকে নিয়ে সে ভাবেন, এটা তাকে অনেক বেশি ব্যথাতুর করে তোলে, তাদের দুঃখে কবি ব্যথিত হয়। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসপূর্বী হাওয়া, এই অনিল মানে বাতাস, বায়ু মানেও বাতাস। তো এখানে কতগুলো বাতাস আছে? তোমার উত্তর দিক থেকে আসা বায়ু, তাহলে কবি কি বলছে যে আমি এই উত্তর দিক থেকে আসা বাতাস, আমি পাহাড়ের উপর থেকে আসা বাতাস, মলয়, মলয় অনিল, অনিল মানে বাতাস, মলয় অনিল মানে কি, যেই বাতাসটা পাহাড়ের উপর থেকে আসে। তাহলে কবি বলছে যে আমি উত্তরের বায়ু, আমি পাহাড়ের উপর থেকে আসা বায়ু, এবং আমি উদাস পূরবী হাওয়া। এখানে কিন্তু কবির প্রেমিক রূপ প্রকাশ পাচ্ছে, যে কবি উদাসীন হয়ে আছে, উদাস পূরবী হাওয়া হয়ে আছে। আচ্ছা, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। আরে হায় রে কষ্ট, এটা আসলে কষ্ট। হুম, ওকে, দেখেন আমি পথিক কবির গভীর রাগিনী, এই যে পথিক কবি, যে কবি রাস্তায় হেঁটে হেঁটে তার প্রিয়জনকে হারিয়ে সে দুঃখ বেদনায় গান রচনা করে বেড়ায়। তুমি যদি আমাদের টিএসসিতে যাও তাহলে দেখতে পাবা কত মানুষ যাদের বড় বড় চুল, উস্কো খুস্কো দাড়ি, সে গোসল করে না 3 মাস হলো, তার শরীরের পাশ দিয়ে হেঁটে যেতে তুমি তার ভালোবাসার সুবাস ছড়াচ্ছে শরীর থেকে, দুর্গন্ধে তোমার বমি আসবে, সন্ধ্যার পরে তিনি গাঁজা টানে, এটা হলো উদাস পূরবী। নো নো নো, এই পথিক কবিরা কিন্তু খুবই নিকৃষ্ট। পথিক কবিরা গোসল করে না, পথিক কবিরা কি করে, সব পথিক কবি এরকম না, তবে এই উদ্যানে, শরৎ উদ্যানে যে পথিক কবিরা থাকে তারা খুবই খারাপ, তাদের কাছেও যাওয়া যাবে না, তারা তাদের প্রিয়জনকে হারিয়ে সবকিছু হারিয়ে ফেলছে। তো যাই হোক, এটা দুষ্টামি করলাম। কবি কি বলছে যে আমি পথিক কবির গভীর রাগিনী, এখানে কিন্তু ভালো পথিক কবি, ওই পথিক কবি না, হ্যাঁ, যারা 3 মাস ধরে গোসল করে না, বড় বড় চুল দাড়ি উস্কো খুস্কো সেরকম না, এটা ভালো পথিক কবি যে তার প্রিয়জনকে হারিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে আর ছ্যাঁকা খা গান গেয়ে বেড়ায়। আচ্ছা, আমি বেনুবিনে গান গাওয়া,
আমি আকুল নিদাগ, এই শব্দটা অনেকেই বোঝো না রে, এটার অর্থ সবাই লিখবা। নিদাগ মানে হলো গ্রীষ্ম। নিদাগ মানে কি? নিদাগ মানে হলো গ্রীষ্মকাল। তাহলে কবি কি বলছে? আমি আকুল নিদাগ, আমি আমি আকুল নিদাগ। এই রাগিনী অর্থ গানের সুর। হ্যাঁ হ্যাঁ, কোনটা বললাম? আমি পথিক কবির কথা বলছি, যে পথিক কবি হলো এরকম, রাগিনী না তো। হ্যাঁ, গভীর রাগিনী, মানে এই যে তার যে গানের যে গভীর সুর, সেইটা ঠিক আছে। রাগিনী মানে গানের সুর। তবে পথিক কবির কথা আমি বলতেছিলাম, যে এই পথিক কবির হচ্ছে যারা হচ্ছে তোমার মানে অনেক চমৎকার করে হৃদয়গ্রাহী গানগুলো গেয়ে বেড়ায়। এই যে কোক স্টুডিও ইদানিং দেখবো অনেক পথিক কবিদের গান, আমাদের প্রাচীন কিছু গান ওরা হচ্ছে কাভার করে। এগুলো ভালো, আমি ওটা মজা করে বলছি যে টিএসসি তে গেলে এরকম পাবা। নিদাগ মানে লেখো, নিদাগ মানে হলো গ্রীষ্মকাল। তাহলে নিদাগ মানে কি ভাইয়া? গ্রীষ্মকাল। কবি বলছে আমি আকুল নিদাগ তিয়াসা। তাহলে গ্রীষ্মকালে যে পিপাসা লাগে, পানির পিপাসা, সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। এই নিদাগ শব্দের অর্থ কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, অথবা কতে আসে, জ্ঞানমূলকে আসে। তাহলে তোমরা সবাই অ্যান্সার করো, নিদাগ শব্দের অর্থ কি? কমেন্টে লেখো নিদাগ শব্দের অর্থ কি। নিদাগ শব্দের অর্থ কি? নিদাগ শব্দের অর্থ কি? নিদাগ শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? একজন আমারে কোশ্চেন করছো, ভাইয়ার জিএফ আছে কি? আমি তোমার এই কোশ্চেনে অ্যান্সার দেবো, এই কোশ্চেনটা ক্লাস শেষে করবা, ওকে? আমি কবিতাটা শেষ করি একদম শেষে। আমার একটা চমৎকার, আমি বলতে চাই, কোনো ক্লাসে বলতে পারি না, আজকের ক্লাসে আমি বলবো, ওকে? দেখো, তাহলে নিদাগ মানে কি? নিদাগ হচ্ছে গ্রীষ্মকাল, তিয়াসা হচ্ছে গ্রীষ্মকালের পিপাসা। আমি রৌদ্র রুদ্র রবি। তাহলে এই যে কবি বলছে যে গ্রীষ্মকালের পিপাসা কতটা ভয়ঙ্কর হয়, মানুষকে অতিষ্ঠ করে তোলে, তার জান জীবন যেন ভিতর থেকে বের হয়ে আসে। আমি সেই ভয়ঙ্কর রূপ, নিদাগ তিয়াসা, গ্রীষ্মকালের তিয়াসা। আমি রৌদ্র রুদ্র রবি। তাহলে যখন আকাশ ফেটে রোদ আসতেছে, সেই রোদের ভিতরে যে এই যে সূর্যটা, রবি মানে কি? রবি মানে তো সূর্য, তাই না? এটা তো আমরা জানি, রবি মানে সূর্য। তাহলে কেমন সূর্য? রৌদ্র রুদ্র রবি। সূর্য কিন্তু দুই রকমই হতে পারে। কোমল সূর্য হতে পারে, মিষ্টি সূর্য। তুমি সকালে মর্নিং ওয়াকে বের হও সকাল 7টা-8টার দিকে, তখন যখন তুমি বের হবা, শীতকাল, মিষ্টি মিষ্টি একটু সূর্যের আলো আসতেছে, সেই ভালো লাগবে, তাই না? মানে নিজের ভিতরে একটা মিষ্টি একটা ফিল অনুভব হবে যখন মিষ্টি মিষ্টি একটা আলো আসবে। কিন্তু একদম দুপুর 1টার দিকে গ্রীষ্মকাল, নিদাগ চলতেছে, তখন তুমি হেঁটে যাচ্ছ রাস্তা দিয়ে, আশেপাশে কোনো গাছ নেই, রৌদ্র রুদ্র রবি তোমাকে আলো দিচ্ছে, কেমন লাগবে বলো তো? রৌদ্র রুদ্র রবি। তাহলে এই সূর্য যেই ভয়ঙ্কর লেভেলের রৌদ্র তোমাকে উপর থেকে দিচ্ছে, তাহলে দেখবা যে তোমার মাথা একদম ফেটে যাচ্ছে, যেন রস গড়ে গড়ে পড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এরকম ভয়ঙ্কর একটা রূপ। কবি বলতেছে আমি সেই রৌদ্র রুদ্র রবি। আমি মরু নির্ঝর ঝরঝর। মরুভূমির, মরুভূমির যে নির্ঝর ঝরঝরো, তাহলে এটাও কিন্তু একটা ভয়ঙ্কর রূপ। কারণ মরুভূমির ভিতরে যে নির্ঝর ঝরঝরো, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রূপ। আবার ঠিক সাথে সাথে আবার ভালো রূপ বলতেছে যে আমি শ্যামলিমা ছায়াছবি। তাহলে এই মরুভূমির ভিতরে যে ঝড়ঝড় যে অবস্থাটা, এটা মানুষের জীবনকে যতটা অতিষ্ঠ করে তোলে, ঠিক তার বিপরীতে এই শ্যামলিমা ছায়াছবি, অর্থাৎ সবুজ শ্যামল গাছ, পরিবেশ, এটা কিন্তু মানুষের জীবনকে অনেক শান্ত করে তোলে, অনেক সুন্দর করে তোলে। তাহলে কবি এখানে হচ্ছে ধ্বংস বলতেছে, আবার ওখানে গড়া বলতেছে। এরপরে আসো, আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াসের বাঁশরি কেমন? অরফিয়াসের বাঁশরি অর্থাৎ এই যে যন্ত্র সঙ্গীতে যে বিখ্যাত ছিল, যার প্রেমিকার নাম ছিল ইউরিদাস, এবং তার বাবা মার নাম কি ছিল? মিউস ক্যালোপি ছিল, গ্রিক গানের দেবতা ছিল। এবং কারো কারো মতে তিনি কার সন্তান বলতো? এই তার প্রেমিকার নাম ছিল ইউরিদিস, এবং মিউস ক্যালোপির সন্তান ছিল তিনি। এবং কারো কারো মতে আরেকজন তার নাম আছে, তোমরা নামটা একটু কমেন্ট করো, আমি তার পরের অংশটুকু দেখাই।
মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে। মহাসিন্ধু, মহাসিন্ধু বুঝতেছো কিনা? সিন্ধু কিন্তু আমাদের এই যে সিন্ধু নদ না, নট অনলি সিন্ধু নদী না, শুধু সিন্ধু বলতে আমাদের এই পুরো সিন্ধু এলাকা, এই সবকিছু কি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, সবকিছু ঘুম ঘুম অবস্থা। এই ঘুম চুমু দিয়ে আমি করি নিখুল বিশ্ব নিঝুম করে ফেলি। নিখিল মানে হচ্ছে পুরো, নিখিল শব্দের অর্থ কি? এই পুরো, পুরো বিশ্ব আমি করি নিঝুম। মম, মম মানে আমার, এটা অলরেডি পড়িয়েছি। মম মানে আমার। এই বাঁশরির তানে পাশরি। আচ্ছা, তান মানে হলো সুর। তান মানে কি ভাইয়া? তান মানে হলো সুর। আর এই পাশরি মানে হচ্ছে তোমার মুগ্ধ হয়ে যাওয়া। আমরা বলি না যে ভাই রে, ও যা গাইলো তা তো শুনে আমি পুরো থ। এই যে থ হয়ে যাওয়া না, মানে একদম নিশ্চুপ হয়ে যাওয়া, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, বিহ্বল হয়ে যাওয়া, এটাকে কি বলা হয়? পাশুরি হয়ে যায়। তাই বলতেছে মমরি, ওকে ওকে, মম তাসরির টানে, হ্যাঁ নিদাগ অর্থ হচ্ছে, শোনো তোমাদের সবগুলো দেখা লাগবে না, আমি যে ওয়ার্ডগুলো বলতেছি, হ্যাঁ এই যে থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান, শোনো সবগুলো বলার দরকার নাই। কোন কোন লাইনগুলো থেকে হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসবে সেইটা আমি প্রশ্ন বানায়া, উত্তর বানায়া, উত্তর সহ তোমাদেরকে স্লাইড দিব। ঠিক আছে, যে কোন কোন লাইনগুলো থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসবে। তো এগুলো অনুধাবনমূলক প্রশ্ন বানিয়েছি, সেই বানানোর উত্তর সহ আছে, সেগুলো তোমাদের দিয়ে দেবো। এবং আমি কিন্তু এই ক্লাসের শুরুতে কঠিন ওয়ার্ডগুলো চরিত্র বিশ্লেষণ করে দিছি, যে তোমাদের এগুলো থেকে প্রশ্ন হবে। তোমরা নিশ্চিন্তে থাকো ভাই, শুধু শুধু পেরানোর দরকার নাই। আমি তোমাকে এখানে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারবো, বাট তোমার এই বিশাল বড় অতিরিক্ত তথ্য দিয়ে দিয়ে বিদ্যাসাগর বানাইলাম, এটার দরকার নাই তো। আমি তোমাকে অতিরিক্ত ইনফরমেশন দেবো শুধু মোরাল লেসন, আমি তোমাকে কিছু মানবিক লেসন দেবো পড়ার বাইরে, ওগুলো অতিরিক্ত দেব, যেটা তোমাকে মানুষ হতে সহযোগিতা করবে। আর এই টেক্সট বুক থেকে শুধু ততটুকুই তথ্য পড়াবো যতটুকু পড়লে তুমি এই প্লাস পেতে পারো, তুমি যেন 90-95 পেতে পারো। আমি তোমাকে ততটুকু ইনফরমেশন দেবো। কিন্তু আমি তোমাকে অনেক অনেক ইনফরমেশন দিলাম, তোমার মাথাকে ফুল করে ফেললাম, কিন্তু তোমার মূল জায়গাগুলো থেকে তুমি লাইন, এটা দরকার নাই। এই জন্য আমি না সবগুলো নিয়ে অতটা সময় নিচ্ছি না, খুব দ্রুত শেষ করতেছি। এই যে এখানে পাশুরিটা থেকে তোমার প্রশ্ন হতে পারতো, বাঁশুরির টানে, হ্যাঁ সুরে। আচ্ছা, এরপরে আসো, আমি শ্যামের হাতের বাঁশুরি, মানে ভগবান কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ যে বাঁশি বাজাতো, এইটা হচ্ছে সবাইকে অনেক মুগ্ধ করে তুলতো। আমি রুশে উঠি যবে ছুটি, মহাকাশ ছাপিয়া। মানে আমি যখন রুশে উঠি, আমি যখন ক্ষেপে যাই, আমি যখন আহ রুশে উঠি, কিভাবে রুশে উঠি? মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে নিভে যায় কাঁপিয়া। তাহলে এই যে ভয়ে সপ্ত নরক, মানে আমরা কি জানি যে 7টা জাহান্নাম আছে, তাই না? 8টা, 7টা নরক আছে। সপ্ত নরকের ভিতর কি আছে? হাবিয়া দোজক আছে। হাবিয়া হচ্ছে একটি জাহান্নামের নাম। তো কবি বলতেছে যে আমি যখন রুশে উঠি, আমি যখন ক্ষেপে যাই, আমি যখন রেগে যাই, তখন আমাকে দেখে ভয়ে এই 7টি জাহান্নাম সবকিছু ভয় পেয়ে যায়, সব কেঁপে ওঠে। আমি এতটা ভয়ঙ্কর ভাবে ক্ষেপে উঠি। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, পুরো পৃথিবী ব্যাপিয়া, পুরো পৃথিবী ব্যাপিয়া। নিখিল মানে কি? নিখিল মানে হচ্ছে পুরো, অখিল অর্থাৎ হচ্ছে পুরো পৃথিবী ব্যাপিয়া। এরপরে আসো, আমি পরশুরামের কঠোর কুঠার। আচ্ছা ভাইয়া, এই পরশুরাম সম্পর্কে একটু একটু ইনফরমেশন দেই তোমাদের। পরশুরাম সম্পর্কে একটু ইনফরমেশন দেই, আমি একটু বসে কথা বলি, তোমরা মাইন্ড করিও না, হ্যাঁ। পরশুরাম, এই পরশু শব্দের অর্থ হচ্ছে কুড়াল। পরশু শব্দের অর্থ কি? কুড়াল। এই ছেলেটা যুদ্ধ করতো কুড়াল নিয়ে, কুঠার, যেটাতে কাট কাটে। এবং এর বাবাকে খুব শ্রদ্ধা করত এবং মাকেও খুব শ্রদ্ধা করত। এর বাবা একদিন এসে বলল যে পরশু, রাম, মানে ওর বাবা হচ্ছে নির্দেশ দিল ওর মাকে হত্যা করতে। তো পরশুরাম যেটা করলো, সে হলো তার বাবার নির্দেশে তার নিজের মাকে হত্যা করে ফেললো, এই পরশু দিয়ে, কুড়াল দিয়ে।
পরবর্তীতে তিনি মন্ত্র বলে সাধনা করে তার মাকে জীবিত করে তোলে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আসে যে কে তার মাকে জীবিত করে তোলে মন্ত্র সাধনা বলে, সেটা কি হবে? পরশুরাম। যদি কোশ্চেন হয় যে কে তার পিতার নির্দেশে তার মাতাকে হত্যা করছিল, তাহলে বাবার নির্দেশে মাকে হত্যা করছিল কে? এই পরশুরাম। পরশুরাম খুব ভয়ঙ্কর ছিল। পরশু শব্দের অর্থ হচ্ছে কুঠার। পরশু শব্দের অর্থ কি? কুঠার। তাহলে পরশুরামের কঠোর কুঠার, অর্থাৎ এই পরশুরামের কুঠার এত ভয়ঙ্কর ছিল যা দিয়ে সে কি করছিল? এই নিষ্ক্ষত্রিয় করেছিল বিশ্বকে, মানে পৃথিবী থেকে ক্ষত্রিয়দেরকে সে ধ্বংস করে দিছিল। আচ্ছা, তো কবি কি বলতেছে? আমিও নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, মানে পৃথিবী থেকে সব যুদ্ধবাজদেরকে ধ্বংস করে দিব। আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে। তাহলে এই যে বলরামটা কে ছিল ভাইয়া? বলরাম কে ছিল বলতো? বলরাম হচ্ছে ওই যে ভদ্রলোক যে কি করত, বলরাম স্কন্ধে কি করেছে? সে হলো তোমার লাঙ্গল নিয়ে যুদ্ধ করত এবং সবকিছু ধ্বংস করে দিত। আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। তাহলে কবি কি বলছে? যে এই অধীন বিশ্বকে উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। তাহলে পৃথিবীকে নতুন ভাবে আমি সৃষ্টি করব, সেই সৃষ্টির আনন্দে আমি মহাবিশ্বকে উপারি ফেলিব, উপরে ফেলবো। মানে আমি এই যে খারাপ, এই যে অত্যাচারী নির্যাতনকারী, এদেরকে আমি ধ্বংস করে ফেলবো, ধ্বংস করে পৃথিবীটা ভালো মানুষের জন্য, শান্তিপ্রিয় মানুষের জন্য নতুন ভাবে সৃষ্টি করব। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি মহাবিদ্রোহী, আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত, মানে আমি রণ করতে করতে ক্লান্ত, মহাবিদ্রোহী রণক্লান্ত। আচ্ছা, এরপরে দেখেন মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আচ্ছা, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আচ্ছা, কোন দিন শান্ত হব? সেটাই বলতেছে। যবে মানে যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল, উৎপীড়িত মানে বুঝছো কিনা? অর্থাৎ যাদেরকে উৎপীড়ন করা হয়, যাদেরকে নির্যাতন করা হয়, নির্যাতিত নিষ্পেষিত, তাদেরকে কি বলা হয়? উৎপীড়িত। আমি উৎপীড়িত। আচ্ছা, এটা কোন ব্যাচের ক্লাস? এটা হলো ভাইয়া এইচএসসি 25-26 ব্যাচের ক্লাস, এইচএসসি 25-26 ব্যাচের ক্লাস। আমি উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যেদিন আকাশে বাতাসে এই উৎপীড়িতের ক্রন্দন রোল ধ্বনিবে না। অত্যাচারীর খর কৃপান এবং ভীম রণভূমে রণিবে না। আমি বলেছিলাম যে এই কবিতায় দুটো ভীম আছে। প্রথমে আছে ভীম ভাসমান মাইন, ওই ভীম মানে হলো ভয়ঙ্কর ভীষণ। আর এখানে কি বলছে? অত্যাচারীর খড়গ কৃপান, ভীম রণভূমে রণিবে না। আচ্ছা, খড়গ মানে কি এবং কৃপান মানে কি? কৃপান মানে হলো তলোয়ার, কৃপান মানে কি? তলোয়ার। আর খড়গ মানে কি? খড়গ মানে হলো এমন একটা জায়গা যেই জায়গাতে বলি দেওয়া হয়। তোমরা দেখেছো না ওই যে যে হিন্দু ধর্ম অবলম্বীরা পাঠা বলি দেয়, কি করে? একটা কাঠের একটা ফ্রেমের মতো যার ভিতরে মাথাটা রাখে, তাহলে মাথাটা যার উপরে রাখে ফ্রেমের ভিতরে তার নাম হচ্ছে খড়গ, যেখানে বলি দেওয়া হয়। আর যেটা দিয়ে জবাই করে তাকে বলা হয় কৃপান। তাহলে যেই দিন অত্যাচারের এই খড়গ কৃপান চলিবে না এবং ভীম রণভূমি রণিবে না, ভীম হলো একজন ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন, পঞ্চপাণ্ডবের একজন। তাহলে সে যেদিন যুদ্ধের ময়দানে লড়বে না, অর্থাৎ পৃথিবী থেকে সকল যুদ্ধ বিগ্রহ উঠে যাবে, সেই দিন আমি কি করব? সেই দিন আমি শান্ত হব। বিদ্রোহী রণক্লান্ত মানে বিদ্রোহী যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। আচ্ছা, এরপরে আসো, তাহলে আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। এটা তো তোমরা বুঝছোই যে আমি এই মহাবিশ্বকে ছাড়াইয়া আমি চির উন্নত শির হয়ে উঠেছি। ওকে, এরপরে আসো ভাই এটা থেকে না আমি, আচ্ছা আমরা একটু কবি পরিচিতিটা দেখে নেই, তারপরে আমি কবিতার আরো কিছু ব্যাখ্যা নিয়ে কথা বলবো। কাজী নজরুল ইসলাম সম্পর্কে যেই তথ্যগুলো না বললেই নয়, তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হলো এখানে আমি লিখেছি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে
24শে মে অর্থাৎ আমার জন্মের একদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন, চুরুলিয়া গ্রামে আমরা জানি। আচ্ছা, এইটা আসবে না, আসবে যেগুলো সেগুলো একটু লিখে দেই। 8 বছর বয়সে পিতাকে হারায় কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। তাহলে কবি কত বছর বয়সে পিতাকে হারান? আমি কয়েকটা সাল পড়াবো, তোমরা এগুলো কমেন্টে লিখবা। সবাই লেখো 8 সমান পিতাকে হারান। তুমি লেখো, তুমি যদি এটা কমেন্ট বক্সে লেখো, এটা তোমার ব্রেনের ভিতর লেখা হয়ে যাবে। কমেন্ট বক্সে লিখলে তোমার ব্রেনে লেখা হয়ে যাবে। সবাই লেখো 8 সমান পিতাকে হারান, 8 সমান পিতাকে হারান, 8 সমান পিতাকে হারান। আট সমান কি করে? পিতাকে হারান। তাহলে কবি, এটা সবাই লিখছো কমেন্টে, 8 সমান পিতাকে হারান। ওকে, এরপরে লিখবা 12 সমান লেটোর দলে যোগ দেন, এবং এটাও লিখবা যে পালা গান রচনা করেন। তোমরা খাতায় লেখো এটা, মানে এই কবি পরিচিতি তো অনেক বড় আছে, বাট এই কয়টা ইনফরমেশন থেকে প্রশ্ন হয়। এই যে সেকেন্ড লাইনটা, থার্ড লাইনটা, 8 বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। 8 বছর বয়সে পিতাকে হারিয়ে পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়, এটা সবাই লেখো। এই শোনো, এই যে তোমাদের একজন হচ্ছে একটা রিপ্লাই দিছে, থ্যাংক ইউ রিপ্লাইটা দেওয়ার জন্য। এটা সত্যি আমার না গলায় প্রবলেম হয়েছে, বুঝছো? এখন ডক্টরের নির্দেশ হলো আমার ধীরে কথা বলতে হবে, কারণ আমি অনেক বেশি জোরে জোরে চিল্লাই, তো এই ধীরে কথা বলতে গেলে তোমরা অনেকে শোনো না। তোমরা একটু সাউন্ডটা বাড়িয়ে দিয়ে শুনবা, তাহলে শুনতে পাবা। 8 বছর বয়সে পিতাকে হারান, ওকে, এটা থ্যাংক ইউ। এরপর হচ্ছে 12 বছর বয়সে লেটোর দলে যোগ দেন, এবং লেটোর দলে কি করেন? পালা গান রচনা করেন। 12 সমান লেটোর দলে পালা গান রচনা করেন, 12 সমান লেটোর দলে পালা গানের রচনা করেন। এই লাইনটা থেকে 4টা এমসিকিউ আসে, এই 4 নাম্বার লাইনটা থেকে 4টা এমসিকিউ আসে। কি কি আসে আমি বলি। প্রথমত এটা আসে যে কবি কোন বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন? প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। কোন বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন ভাইয়া? প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। কত সালে অংশগ্রহণ করেন? 1917 সালে অংশগ্রহণ করেন। কোন বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন? প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। কত সালে অংশগ্রহণ করেন? 1917 সালে অংশগ্রহণ করেন। কত নাম্বার বাঙালি পল্টনে যোগদান করেন? 49 নাম্বার বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। 49 নাম্বার বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন, এবং পরে হাবিলদার পদে উন্নীত হন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর 1917 সালে 49 নাম্বার বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। 49 নাম্বার বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। তাহলে কয়টা তথ্য পেলাম? প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন, 1917 সালে যোগদান করেন, 49 নাম্বার বাঙালি পল্টনে যোগদান করেন, সৈনিক হিসেবে যোগদান করেন, পরবর্তীতে হাবিলদার হন। বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হলে চারিদিকে বিদ্রোহী কবি হিসাবে খ্যাতি ছড়িয়ে পড়ে। তাহলে বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হলে চারিদিকে বিদ্রোহী কবি হিসাবে খ্যাতি ছড়িয়ে পড়ে। তাহলে প্রশ্ন হবে কোন কবিতায়, কোন পত্রিকায়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলন করা হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, এবং দ্বিতীয় কবিতাটি বিদ্রোহী। তাহলে এটাকে কি বলা হয়? উৎস গ্রন্থ থেকে 4টা প্রশ্ন হতে পারে। কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেই কাব্যগ্রন্থের প্রথম পত্রিকার কবিতার নাম কি? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণার প্রথম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। দ্বিতীয় কবিতার নাম কি? বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতাটি কোন? এটা সবাই কমেন্টে লেখো, সবাই কমেন্টে লিখবা, 4টা তথ্যই লিখবা। প্রথম তথ্য কি? এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। বিদ্রোহী কবিতাটি সেকেন্ড তথ্য হলো কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। দ্বিতীয় কবিতার নাম কি? বিদ্রোহী। ওকে, এর পরে আসো, আমি তোমাদেরকে এখানে বেশ কিছু এমসিকিউ এবং কিছু আরো কিছু কোশ্চেন রাখা আছে, এটা একটু লেখো তো। আচ্ছা, এই এমসিকিউ গুলো কি আমি তোমাদের এখন পড়াবো? সময় একটু বেশি লেগে যাবে, আমার ঘুমানোর সময় হয়ে গেছে, 11টা বেজে গেছে। আমি 11টার পরে আজকের জন্য সরি, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। যারা পেইড বেসে আছো তোমরা এই সেম ক্লাসটা আবার পাবা, তোমাদের জন্য গুড নিউজ।
কারণ আমরা তোমাদের অনেকগুলো ক্লাস নেব। এই 31শে জুলাই পর্যন্ত ক্লাসগুলো ফ্রি ছিল, অর্থাৎ আগামীকাল পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এগুলো ফ্রি ক্লাস ছিল। এই ক্লাসগুলো তোমরা আবার পাবা, ঠিক আছে? এই জন্য তোমাদের কোনো টেনশন নাই। তোমরা যদি ভেবে থাকো ভাইয়া অনেকগুলো লাইন আপনি দ্রুত দ্রুত চলে গেছেন, যারা পেইড বেস আছো, ইবিআই ইংলিশ বাংলা আইসিটি আগামীকাল আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে আমরা জুলাই মাসটা পুরোটা ফ্রি দিয়েছিলাম। এই ক্লাসগুলো তোমরা আগামী ক্লাসগুলো থেকে প্রাইভেট গ্রুপে হবে এবং সেগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবা। আবার রিপিট ক্লাস পাবা। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরে আর হাতে রণতুর্য, এখানে কি বোঝানো হয়েছে বলো তো? এখানে প্রেম এবং দ্রোহ বুঝিয়েছে। তাহলে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরে আর হাতে রণতুর্য প্রেম এবং দ্রোহ বুঝিয়েছে। চির উন্নত মম শির কথাটি কিসের পরিচায়ক? চির উন্নত মম শির, এখানে হচ্ছে মাথা উঁচু করে থাকার, মানে সবকিছুতে উনি কখনো টলে যাবে না, টলে যাবে না, উনি সবসময় স্থির থাকবে। বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করতে চান কেন? কারণ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। ক্ষত্রিয়দেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়ে পৃথিবীতে কবি শান্তি প্রতিষ্ঠা করবে। প্রণব নাদ বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে প্রণব নাদ অর্থ হচ্ছে এই সিংহাধ্বনি না, সিংহাধ্বনিটা কিন্তু প্রণব নাদ না, এইটা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ আর কি, অনেক বেশি শক্তিশালী একটা আওয়াজ। নাদ বলতে আমরা হচ্ছে হাতির ধ্বনিটাকে বুঝাই, কিন্তু প্রণব নাদ বলতে এটা হচ্ছে অনেক বেশি শক্তিশালী একটা আওয়াজকে বোঝায়। কবি নিজেকে কেমন ঝড় বলেছেন? কবি কি বলেছে? যে আমি এলো কেশে ঝড়, এলো কেশে ঝড় অকাল বৈশাখীর। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত? এই কোশ্চেনটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। এটা ইনফরমেটিভ, এটা সবাই পারবা। এই দুষ্ট জিহাদ তানভীর, জিএফ এর কথা বলবো তো রে ভাই, একটু ওয়েট করো না, ক্লাসটা শেষ করতে দাও। আমার জিএফ এর কথা আমি আজকে বলবো তোমাদেরকে। আমার খুব ঘুম ধরছে। তোমরা যারা আমার সহায়ক পেজ ফলো করো, আমি 9টায় ঘুমিয়ে যাই, 2:30টায় উঠি ভাই, অথবা আমি 11টায় যেদিন ঘুমাই সেদিন আমি 4টায় উঠি। আমার দুই চোখ ভর্তি ঘুম, আমার অনেক কষ্ট হচ্ছে ক্লাস নিতে। অবশ্যই বলে যাব, অবশ্যই বলে যাব। আচ্ছা শোনো, এটা আগে অ্যান্সার করো তোমরা, তারপরে আমি বলবো। হ্যাঁ, ইফতিখার হাসান ইফতি, মাত্র বুঝছো? এই বোকা, তুমি মাত্র বুঝলা? এই কবিতাটা লিখছে হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ ক্ষমতাশীলদের বিরুদ্ধে, উপনিবেশদের বিরুদ্ধে। যে তোমরা যেখানে উপনিবেশ স্থাপন করছো, তোমাদেরকে কিন্তু আমরা এরকম ধ্বংস চুরমার করে দেব। এটা মূলত ব্রিটিশদের বিরুদ্ধে লেখা একটা কবিতা, বিদ্রোহীটা। হ্যাঁ, 1922 সালে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, এটা হবে 1922 সাল। চলো, অলরেডি আমার হাত পায়ের ভিতর ঝিমঝিম করতেছে, রাতে ওষুধ খাবো, খাবার খাবো, তারপর নামাজ পড়বো, ঘুমাবো। শোনো ভাইয়ারা, তোমরা হচ্ছে আজকের মতো ক্লাসটা এখানে শেষ। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ওটা একটু বলি, হ্যাঁ, এই যে তোমরা কোশ্চেন করো না যে ভাইয়া আপনার জিএফ সম্পর্কে বলে যান, মানে তোমরা ভাবো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, অথবা অনলাইনে এত হাজার হাজার স্টুডেন্টকে পড়াচ্ছে, প্রায় 30টার মতো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 25,000-এর মতো স্টুডেন্ট, কত হাজার হাজার মেয়ে স্টুডেন্ট, ছেলে স্টুডেন্ট, না জানি কতজনের সাথে ভাইয়ার সেটিং আছে, ডেটিং আছে, ভাবতেই পারো তোমরা। বাট মানে আমি না, মানে কিছু কিছু কথা বলতে একটু লজ্জা পাই। ওই যে আমি যদি এখন আমার ডেইলি রুটিন বলি, তাহলে তোমরা ভাববা কি জানো? তোমরা হচ্ছে ওই যে একটা বক্তা আছে না, বলে যে সকালে উঠে একটু নামাজ পড়ি, একটু কোরআন তেলাওয়াত করি, এরকম নিও না, হ্যাঁ, একটু সিরিয়াসলি নাও। আমি তোমার এমন হয় যে সকালে উঠি, আমি প্রত্যেক দিন উঠে ফেসবুকে পোস্ট করি অথবা ভিডিও দিই প্রতিদিন। তোমার যেদিন 9টায় ঘুমাই সেদিন 2:30টায় উঠি। আমি গত পরশুদিন থেকে একটু ছোট্ট কাহিনী বলি। আমি গত পরশুদিন তোমার হচ্ছে গতকালের আগের দিন, পরশুদিন আমি রাত 2:30টায় ঘুম থেকে উঠলাম। উঠে আমি ধরো যে তোমার একটা ফেসবুক পোস্ট করলাম যে তোমরা কারা কারা উঠছো জানাও। আমি উঠে সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে পড়তে বসলাম, কারণ আমার 6 তারিখ থেকে পরীক্ষা। জাস্ট আমি আমার একটু দুদিনের রুটিন বলি, তাহলে তোমরা বুঝবা আমার জিএফ এর অবস্থা।
সুন্দর করে রাত 2:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি কি করলাম, তোমার একটু খাবার খেলাম, খাবার খেয়ে 2 ঘন্টার মতো পড়লাম ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত পড়ার পরে আমি ফজর নামাজ পড়ে একটু নিচে হাঁটতে গেলাম। আধা ঘন্টা হেঁটে এসে খাবার টাবার খেয়ে আমি 6টা, 6:30 বাজে তখন আমি তোমার হচ্ছে বনশ্রীতে গেলাম। আমি অফলাইনে বাচ্চাদেরকে পড়াই। হ্যাঁ, ক্লাস এখন শেষ করে দিচ্ছি। তো ওইখানে তোমার বাচ্চাদেরকে আম, 10টায় 10:30 পর্যন্ত পড়ালাম। পড়িয়ে ঠিক 10:30টার দিকে একটা বাসে করে আমি আমার একটা কাজে ঢাকার বাইরে গেলাম। আমার একটা কাজ ছিল সিরাজগঞ্জে, প্রায় 4 ঘন্টার দূরত্ব। আমি 10:30টায় ক্লাস শেষ করেই একটা গাড়ি নিয়ে আমি সিরাজগঞ্জ গেলাম, ঠিক 3:30টায় পৌঁছে ওইখান থেকে আমার হচ্ছে একটা ডকুমেন্ট নেওয়ার ছিল একটা অফিস থেকে, সেটা নিয়ে আমি আবার 4:30টার গাড়িতে ঢাকা ব্যাক করছি। আমি এখানে 10:30টাকে 11টায় ব্যাক করে 11টা থেকে আবার ঢাকায় এসেই একটা মিটিং করছি 12টা পর্যন্ত, পরে একটা ঘুম দিছি। আজকে 4:30টার দিকে উঠছি। উঠে 4:30টার দিকে উঠলাম, উঠে হচ্ছে তোমার কি করলাম, আম, তোমাদের একটা পোস্ট দিলাম, তোমাদের সাথে কথাবার্তা বললাম, বলে 4:30টার দিকে উঠে নামাজ টামাজ পড়ে আবার একটু হাঁটলাম। হেঁটে টেটে বাসায় এসে পড়তে বসলাম। পড়তে বসে আবার দুপুর পর্যন্ত পড়লাম। তারপরে ইডুকাটুমে এসলাম। ইডুকাটুমে অনেকগুলো শ্যুট ছিল, তোমাদের বেশ কিছু কোর্স আসতেছে সামনে, মাই স্কুল, এগুলো নিয়ে কাজ করলাম। করে যে এখন আবার ক্লাস নিচ্ছি। এই ক্লাসটা শেষ করে ঠাস করে ঘুমায় যাব। ভাই বিলিভ করো, আমার সারা দিনে স্ক্রিন টাইম থাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, হাইস্ট ফেসবুক হোয়াটসঅ্যাপ সবকিছু মিলিয়ে। তো তোমার কি মনে হয় যে আমি যদি এই যে তোমরা এগুলো কি বলো, গুড ফ্রেন্ড বলো নাকি গার্লফ্রেন্ড বলো, মানে তোমার মনে হয় এগুলো আমার থাকবে? এগুলো রাখতে হলে আমার তো কথা বলতে হবে রে ভাই, ঘন্টায় ঘন্টায় আপডেট দিতে হবে। আমি এখন খেতে যাচ্ছি, আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমি এখন ক্লাস নিতে যাচ্ছি, আমি এখন স্লাইড বানাচ্ছি। এগুলো পসিবল রে অপদার্থ? কোনোভাবেই সম্ভব না। পুরো লাইফটারই নষ্ট করে দেবে। আমি কত ইন্ডিপেন্ডেন্ট, কত চমৎকার সুন্দর একটা জীবন কাটাচ্ছি, তাই না? তো এগুলো হয় না। তো তোমরা যদি কখনো এরকম ভেবে থাকো, যে জিজ্ঞেস করতেছো ভাইয়া যে এগুলো হয় না, এগুলো আসলে এক্সিস্ট করে না পৃথিবীতে, থাকলে এগুলো থাকবে না। তো এগুলো কিছুই নেই, তোমরা দোয়া করবা। তোমরাও কেউ তোমাদের নিজের জীবনে নিজের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে, চরমভাবে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি লাইভ শেষে এই অংশটুকু লাইভ থেকে কেটে দেবো, কারণ এইটুকু থাকলে পরবর্তীতে তোমরা আবার স্ক্রিন রেকর্ড নিয়ে এনে আমার পচাও, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকে, এগুলো কিছুই নাই রে ভাই। এগুলো থাকলে আমি আমার নিজের লাইফস্টাইলকে কন্টিনিউ, আমি 18 ঘন্টা কাজ করি দিনে। আমি আমার দিনে লাইফ শেষ করে দিচ্ছেন নাকি? আমি দিনে 18 ঘন্টা কাজ করি, আমি 19 ঘন্টা কাজ করি, একদম প্রোডাক্টিভ কাজ করি। আবার এমন হয় 48 ঘন্টা আমি না ঘুমিয়ে কাজ করি। তোমাদের 25 ব্যাচের ভাইয়াদের ক্লাস নিছি না, তখন 48 ঘন্টা 72 ঘন্টা টানা না ঘুমিয়ে কাজ করছি। কারণ আমার 300 পেজ 250 পেজের স্লাইড বানাইতাম, 350 পেজ 270 পেজের স্লাইডও বানিয়েছি, তখন টানা 3 দিন না ঘুমায় কাজ করছি। তো তোমার কি মনে হয় আমার লাইফে কেউ একজন থাকলে আমি এগুলো পারতাম? এগুলো পসিবল হতো? কখনোই না। এগুলো হচ্ছে লাইফের বার্ডেন, এগুলো বোঝা, এগুলো দরকার নাই বাবা। তোমার যখন বয়স হবে, তোমার যখন সময় হবে, তখন স্রষ্টা উপর থেকে তোমার একজন সেট করে দেবে, তোমার পরিবার তোমার বৈধভাবে তোমার জীবন সঙ্গিনী, তোমার বিয়ে, তোমার বউ বানিয়ে দেবে। এখন এইসব ফাঁদে পড়ে নিজের কেরিয়ার ধ্বংস করি না। আমার জীবনে যে স্পিড, যে মোটিভেশন, এটা জীবনেও থাকতো না। আমি 18 ঘন্টা কি 8 ঘন্টায় কাজ করতে পারতাম, আমার জীবনটা হেল করে দিত। ধন্যবাদ, অনেক গল্প করছি, ঘুমায় যাও, আমি নিজেও ঘুমায় যাবো। আল্লাহ হাফিজ। এই শেষ করে না, আমি একটু 2টা কমেন্ট পড়বো, দেখি কারো কোনো কমেন্ট আছে কিনা। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ করে দেন। তোমরা এগুলো আবার কোথাও বলিও না, হ্যাঁ? শেষ।